আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএসসি 27। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? এবং প্রথমে আমি খুবই 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 দুঃখিত, গতকালকের ক্লাসটা আমি নিতে পারিনি কিছু প্রবলেমের কারণে, কিছু ব্যস্ততার কারণে এবং রাস্তায় আটকে যাওয়ার কারণে। এনিওয়েজ, বাট আজকে চলে এসেছি ক্লাসে। আজকে ইনশাল্লাহ গতকালকের যে ক্লাসের পড়াটা সেটুকুও পড়বো। আবার আজকের যে পড়াটা ছিল হৃৎপিণ্ডের গঠন, সেটাও অল্প একটু জানার চেষ্টা করব। ঠিক আছে? আমি খুব সহজেই 3D অ্যানিমেশনের মাধ্যমে তোমাকে জিনিসগুলো দেখায় দিব। তো তোমার টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ। ঠিক আছে? তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ভাইয়ার কথাগুলো শোনা, এবং ভাইয়া যখন বলি তখন সেগুলো ভাইয়ের সাথে সাথে বলা এবং বই থেকে দেখে ফেলা। এবং যদি কেউ চাও ভাইয়ার কথাগুলো শোনা এবং বই থেকে দেখে ফেলার পর নোট করতে পারলে সেগুলো নোট করে ফেলা। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ফারহানা, তুষার, বিএম রিফাত, স্বর্ণা। আমি ভালো আছি। তানজিল, ওয়ালাইকুম আসসালাম। ওকে মারুফ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছি। কারেন্ট নাই, তাও ডাটা কিনে। গুড, ভেরি গুড। এটাই ডেডিকেশন, বুঝছো? আর এখন যে অবস্থা ইলেকট্রিসিটি এরকম হবে, কারণ তোমার একটা ক্রাইসিস চলছে, ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস, তাই না? এটা মেনে নিতে হবে। এই ক্রাইসিস মোমেন্ট হোপফুলি কেটে যাবে ইনশাল্লাহ, তাই না? আর যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট চলে আসছে, আমি রিসেন্টলি একটা দেখলাম এই কয়েকদিনের যুদ্ধে প্রায় $50 বিলিয়ন তেল ক্ষতি হয়েছে। এই তেলটি কিন্তু পৃথিবী থেকে হারায় গেছে। তোমাকে $50 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সো এটা একটা ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের মতো দেশে, সব দেশেই পড়ছে। তো এটা মেনে নিতে হবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম মাসুমা, ফাতিমাতুজ জোহরা, গুড, ভেরি গুড। হ্যাঁ, ওয়াইফাই প্লাস আইপিএস। আচ্ছা, গুড, ভেরি গুড। আর যাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকের হয়তো এরকম ফ্যাসিলিটিস সেট আপ করা সম্ভব হয় না যে আমার আইপিএস থাকবে, আমার ইউপিএস থাকবে, আমার ওয়াইফাই থাকবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি মন খারাপ করার কোনো কারণ নেই। লিমিটেশন নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, এবং লিমিটেশনকে জয় করেও এগিয়ে যাওয়া যায়, অনেক ভালো করা যায়। সো তোমরা ওই দিকে ফোকাস করো, লিমিটেশনের দিকে ফোকাস করবা না। তুমি এমন ভাবে নিজেকে গড়ে তোলো যখন তোমার নেক্সট জেনারেশন আসবে, তাদেরকে তুমি যাতে কিছুটা আরো এফোর্ড করতে পারো, যাতে তোমার মধ্যে যে লিমিটেশন গুলো ছিল তারা সেগুলো না ফেস করে। এটা হচ্ছে তোমার মোটিভেশন। ওকে, সহমত। থ্যাংক ইউ। আমার কিচ্ছু নেই। কি বলে কিচ্ছু নেই? তোমার একটা সুস্থ মস্তিষ্ক আছে, তোমার একটা সুস্থ মন আছে, তোমার পড়াশোনার ইচ্ছা আছে, তোমার সাথে তোমার উপরওয়ালা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আছেন, আর কি দরকার? তাই না? ওকে, আমার ফ্যামিলি সবাই ভালো আছে, নাইম, থ্যাংক ইউ। আচ্ছা চলো, এখন আমরা আজকে একটু খুব তাড়াতাড়ি রিক্যাপ করব। সো তোমাদের কাজ হচ্ছে কি, অ্যাক্টিভ রিকল করা। সো আমাদের ক্লাসের প্রথম কাজটা কি? অ্যাক্টিভ রিকলিং। চলো আমরা অ্যাক্টিভ রিকলিং শুরু করি, ঠিক আছে? ওকে, সো অ্যাক্টিভ রিকলিং আমরা গত দুইটা ক্লাসে কি পড়েছি? আমরা গত দুইটা ক্লাসে বেসিকলি আমাদের রক্ত ও সঞ্চালনের যে বেসিক, অর্থাৎ কম্পোনেন্ট কি কি আছে, এর মধ্যে একটা কম্পোনেন্ট ছিল রক্ত। রক্ত নিয়ে আমরা পড়াশোনা করেছি, রাইট? রক্ত নিয়ে আমরা পড়াশোনা করেছি। রক্তের কি কি উপাদান ছিল? দুইটা উপাদান ছিল, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকাকে আমরা কখনোই রক্তকোষ বলতাম না, কারণ কি, ওরা বিভাজিত হতে পারে না এবং ওদের মধ্যে কোষীয় যে অঙ্গাণুগুলো ছিল সেগুলো থাকে না। এবং আরো যেটা আশ্চর্যজনক সেটা হচ্ছে কোষ নরমালি স্থিত থাকে, অর্থাৎ একটা জায়গায় আবদ্ধ থাকে, কিন্তু রক্তের কণিকাগুলো চলমান। এগুলা কোষ হিসেবে গণ্য হবে না, এগুলো আমরা বলবো কর্পাসেল বা কণিকা। ওকে, তারপর আমরা বিভিন্ন রক্তকণিকা দেখেছিলাম, রাইট? রক্তকণিকা এবং রক্তরসের কাজ পড়েছিলাম। রক্তরস এবং রক্তকণিকার আমরা কাজ পড়েছিলাম, রাইট? এই রক্তকণিকার মধ্যে কি কি ছিল মাই ডিয়ার স্টুডেন্টস? এই রক্তকণিকার মধ্যে ছিল আরবিসি, রেড ব্লাড কর্পাসল বা এরিথ্রোসাইট। এই রক্তকণিকার মধ্যে ছিল ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল বা লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। এর মধ্যে ছিল প্লেটলেট বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা, রাইট? আমরা সবগুলোর কাজ পড়েছিলাম। আমি যদি মোটা দাগে কাজগুলো বলি, আরবিসি হচ্ছে আমার অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিনের মাধ্যমে, এবং এটা অক্সিজেন পরিবহনের পাশাপাশি রক্তের সান্দ্রতা প্রদান করে, রক্তের গ্রুপ নির্ণয়ে হেল্প করে, রাইট? আর আরবিসি থেকে একটা গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন সালফাইড। আরেকটা গ্যাস উৎপন্ন হয়, নাইট্রিক অক্সাইড। এটা কি করে? রেসপেক্টিভলি রক্তনালী সংকোচন এবং রক্তনালী প্রসারণে হেল্প করে, রাইট? মনে করতে পারছো? গুড। মনে করতে পারলেই হবে। আবার সব যে মনে করতে পারো এমন কিছু কথা নেই। সব মনে নাও করতে পারো, আমারও সবকিছু মনে থাকে না এতদিন পড়া এবং পড়ানোর পরেও। সো তোমার অনেক কিছু মনে থাকবে না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তুমি জাস্ট মনে রাখবে এটা যে কোনটা মনে রাখতে পারো নাই সেটা জাস্ট দেখে ফেলবা, দ্যাটস এনাফ। ওকে, আমি যদি মোটা দাগে ডাব্লিউবিসির কাজ বলি, এটা ছিল কি, আণুবীক্ষণিক সৈনিক
বা ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। এই ডাব্লিউবিসির মধ্যে কিছু ছিল দানাদার, কিছু ছিল অদানাদার শ্বেত রক্তকণিকা। দানাদার কারা ছিল? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল ছিল নিউট্রাল। ইওসিনোফিলের কালারটা কি? কমেন্টে আমাকে জানাও। এটা বলবো না। আর বেসোফিলের কালার ছিল ব্লু, আর এটা ছিল ক্ষারীয় ধর্মের, আর ইওসিনোফিল ছিল অম্লীয় ধর্মের। নিউট্রোফিল কি করতো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করতো। রাইট? নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করতো। আর ইওসিনোফিল কি? আমরা বলেছিলাম এটা সুকেন্দ্রিক জীবাণুগুলোর এগেনস্টে কাজ করতো। এর মধ্যে অন্যতম ছিল কৃমি জাতীয় জীবাণু, এবং এটা অ্যালার্জির এগেনস্টে আমাদের প্রতিরক্ষা দিত। বেসোফিল কি করতো ভাইয়া? বেসোফিল থেকে একটা খুবই 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 গুরুত্বপূর্ণ উপাদান তৈরি হইতো, যেটা রক্তনালীর ভেতর জমাট বাঁধতে দেয় না। আমাকে একটু জানাবে সেই উপাদানটার নাম কি? আমি কমেন্টে পড়ছি। একজন বলছি ইয়েলো, ধরবেটা ইয়েলো, কিন্তু সবুজ। হতাশ করলা তোমরা আমাকে। সবুজ থেকে? ইউসিনোফিল ছিল রেড কালার ছিল ইউসিনোফিল। গুড। উম্মে হ্যাপারিন, সাবাস। শফিউল, মোহিত, হ্যাপারিন, স্বচ্ছ, গুড, ভেরি গুড। হ্যাপারিন, হ্যাঁ, হিস্টামিনও ক্ষরণ হয়, বাট হিস্টামিন কিন্তু রক্তনালীর মধ্যে রক্তকে তরল রাখতে হেল্প করে না। হ্যাপারিনটা রক্তনালীর মধ্যে রক্তকে তরল রাখতে হেল্প করে, এবং এটা হচ্ছে প্রাকৃতিক রক্ততঞ্চন বিরোধী এবং প্রধান প্রাকৃতিক রক্ততঞ্চন বিরোধক। ওকে, প্লেটলেটের কাজ যদি আমরা মোটা দাগে বলি, আচ্ছা, ডাব্লিউএস এর মধ্যে রয়েছে দানাদার, অদানাদার শ্বেত রক্তকণিকা, যার মধ্যে কি ছিল? লিম্ফোসাইট ছিল, যার মধ্যে ছিল মনোসাইট। এই লিম্ফোসাইটের মধ্যে আরো 3টা টাইপ ছিল: বি লিম্ফোসাইট বোন ম্যারো থেকে, টি লিম্ফোসাইট থাইমাস থেকে, এবং ন্যাচারাল কিলার সেল। বি লিম্ফোসাইট থেকে কি হতো ভাইয়া? এটা অ্যান্টিবডি তৈরি করতো, যেটা আমাদের হিউমোরাল বা অ্যান্টিবডি নির্ভর অনাক্রম্যতা বা ইমিউনিটি দান করে। আর টি লিম্ফোসাইট এটা সেল বা কোষ নির্ভর অনাক্রম্যতা আমাদের দান করে। আমরা এই জিনিসগুলো কখন ডিটেলস পড়বো ভাই মাই স্টুডেন্টস? আমরা যখন প্রতিরক্ষা চ্যাপ্টারটা পড়বো তখন এই জিনিসগুলো আরেকটু ডিটেলস আমরা পড়বো ইনশাআল্লাহ। আর ন্যাচারাল কিলার সেল কি করে? জাস্ট এটা কোষের মধ্যে যায়, কোষের মধ্যে একটা ফুটা করে দেয়, ফুটা করে এর ভিতরে বিষাক্ত পদার্থ, বিষাক্ত এনজাইম প্রবেশ করিয়ে দেয়। সেই বিষাক্ত এনজাইম গুলা পুরো কোষটাকে খেয়ে ফেলে, নট পুরো কোষটাকে খেয়ে ফেলে, পুরো কোষটাকে অকার্য করে ফেলে। ওকে, প্লেটলেটের কাজ যদি মোটা দাগে বলি, সেটা রক্ততঞ্চনে হেল্প করে। কি করে ভাইয়া? রক্ততঞ্চনে হেল্প করে। আমরা বলেছিলাম প্লেটলেট কি করে? একটা প্লেটলেট প্লাগ ফর্মেশন করে মাই ডিয়ার স্টুডেন্টস। প্লেটলেট প্লাগ ফর্মেশন করে। এখন আমাকে একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা গতদিন হিমোস্টেসিস পড়েছিলাম, অর্থাৎ রক্তনালী কেটে গেলে যে অসাধারণ প্রক্রিয়াটার মাধ্যমে রক্তনালী রক্তপাত বন্ধ হয় এবং রক্তনালী আগের মতো পুনর্নির্মিত হয়ে যায়, সেই অসাধারণ প্রক্রিয়াটা হলো হিমোস্টেসিস। এর মধ্যে কয়েকটা ধাপ বলেছিলাম। একটা ছিল রক্তনালীর সংকোচন, তারপর একটা ছিল প্লেটলেট প্লাগ ফর্মেশন, যেটাতে প্লেটলেট অংশগ্রহণ করে। মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, আমি বলেছিলাম রক্তনালী কেটে যাওয়া থেকে শুরু করে প্লেটলেট প্লাগ ফর্মেশন হওয়ার যে মধ্যবর্তী সময়টা, এই মধ্যবর্তী সময়কে কি বলে? রক্তক্ষরণকাল নাকি রক্ততঞ্চনকাল? এটা আমাকে একটু কমেন্টে জানাবে। জানাও একটু কমেন্টে। কমেন্ট পড়ছি তোমাদের। ভাই আগে ক্লাস করিনি, আজকে ক্লাস করলে কি বুঝবা? হ্যাঁ, অবশ্যই বুঝবা, টেনশনে কিন্তু কোনো কারণ নেই। আজকে ক্লাস তুমি বুঝবা। আর এই যে আগের ক্লাসগুলো রিক্যাপ করছি। রক্তক্ষরণকাল, গুড, রক্তক্ষরণকাল। তারপর প্লেটলেট প্লাগ ফর্মেশনের পর কি হয়? রক্ততঞ্চন হয়। কিসের মাধ্যমে? 13টি রক্ততঞ্চন ফ্যাক্টরের মাধ্যমে। এর মধ্যে প্রধান ছিল কি? 4টা। ফুল, পরে, টুপ, করে। ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এন্ড ক্যালসিয়াম আয়ন, তাই না? আরো আমরা কয়েকটা পড়েছিলাম। একটা আমার ফেভারিট ছিল কি? স্টুয়ার্ট ফ্যাক্টর। আরেকটা ছিল আমরা পড়েছিলাম 12 হেগম্যান ফ্যাক্টর। তারপর আমরা পড়েছিলাম কি? ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। আর ছিল হিমোফিলিয়া রোগ যে কারণে হয়, সেটা হচ্ছে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। ওকে, গুড। রুবায়েত, মহিমা, দিন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম দিন ইসলাম। আচ্ছা, প্লেটলেট প্লাগ, ওকে। আচ্ছা, তারপর আমরা গত ক্লাসে পড়েছিলাম ভালো করে রক্ত তঞ্চন প্রক্রিয়া। রক্ততঞ্চন প্রক্রিয়া আমরা ভালো করে পড়েছিলাম। তোমরা মনে করে দেখো, প্রথমে কি ছিল? টিস্যু ফ্যাক্টর বা থ্রম্বোপ্লাস্টিন হ্যাপারিনকে নিষ্ক্রিয় করত। তারপরে টিস্যু ফ্যাক্টর কিছু রক্ততঞ্চন ফ্যাক্টরের সাথে মিলে কি করতো ভাইয়া? ক্যালসিয়ামকে নিয়ে তারা প্রথম্বিনকে থ্রম্বিনে রূপান্তর করত। এই থ্রম্বিন আবার ক্যালসিয়ামের সাথে মিলে, কিছু রক্ততঞ্চন ফ্যাক্টরের সাথে মিলে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার বা একটা সুতায় রূপান্তর করত। এই অনেকগুলা সুতা মিলে ফাইব্রিন পলিমার হইতো। এই সুতার মধ্যে অনুচক্রিকা বাদেও লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আটকে যেত। আটকে গিয়ে পুরাপুরি
সিলগালা করে দিত এই ক্ষত হয়ে যাওয়া রক্তনালীটাকে। তারপর কি হতো লাস্টে খেয়াল করো, তারপর এই যে রক্তনালীটা যে বন্ধ হয়ে গিয়েছিল, এটা তুমি এরকম সিলগালা করে দিলা, কিন্তু এরকম এবড়ো থেবড়ো করে সিলগালা করে দিলা, যেখানে অসংখ্য অসংখ্য ফাইব্রিন জমে আছে, ফাইব্রিন জমে আছে। এখন আগের অবস্থায় রক্তনালীটাকে নিতে হবে তোমার, যার কারণে এদের তোমার মুছে দিতে হবে, এদের মুছে দিতে হবে, এরকম নিয়ে আসতে হবে, রাইট? এই জন্য আবার কি করতে হয়, অতিরিক্ত যে ফাইব্রিনটা আছে সেটাকে ভেঙে ফেলতে হয়, অর্থাৎ ফাইব্রিনোলাইসিন করতে হয়। এই ফাইব্রিনোলাইসিনের জন্য একটা পদার্থ দরকার যার নাম প্লাজমিন। এই প্লাজমিনটা থাকে কি রূপে জানো? নিষ্ক্রিয় রূপে, প্লাজমিনোজেন রূপে। এই প্লাজমিনোজেনকে প্লাজমিনে রূপান্তর করে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই প্লাজমিন যখন সক্রিয় হয়ে যায় তখন ওই যে ভাইয়া এখানে জমে ছিল, রিপেয়ার করতে গিয়ে ভাইয়া বেশি সেলাই করে ফেলেছি, বেশি অ্যাব্রো থ্যাব্রো জিনিস তৈরি হয়ে গেছে, তখন এই প্লাজমিডটা ওদের দ্রবীভূত করে দেয়, দ্রবীভূত করে, অর্থাৎ ফাইব্রিন জালকগুলাকে সে আগের জায়গায় নিয়ে যায়, তখন রক্তনালী এরকম আগের মতো স্মুথ হয়, বুঝছো? আগের মতো স্মুথ হয়। সো বেসিকলি এই রক্তসঞ্চালন প্রক্রিয়া, পুরা একটা প্রক্রিয়া, রক্তনালী এরকম কেটে গেছিল, ছিঁড়ে গিয়েছিল, এই ছিঁড়ে যাওয়া রক্তনালীটাকে আবার পুনরুদ্ধার করেছে। ঠিক আছে মেডিকেল স্টুডেন্টস, আমরা এতটুকুই পড়েছিলাম। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব লসিকা তন্ত্র, যেটা আরেকটা সংবহন তন্ত্র আমাদের, এবং পাশাপাশি আমরা পড়ব হৃৎপিণ্ডের গঠন। ঠিক আছে, কোনো প্যারা নেই, আমি খুব সুন্দর করে তোমাদের আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝাবো। এখন তোমরা বলো, যারা গত 2টা ক্লাস করেছিলা, গত 2টা না, ফ্যাক্টরগুলোর নাম্বার আমি গত ক্লাসে বলেছিলাম, প্রথম 4টা ফ্যাক্টর পড়তে হবে, চ্যাপ্টার ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 13, এগুলো পড়তে হবে ভালো করে, তাই না? প্রভাব ফেলবে, প্রভাব ফেলবে। যদি ধরো একটা বোনস কমে যায়, একটা বড় পায়ে কেটে ফেলতে হয়, তার একটা বড় বোনস কমে গেল, তখন একটু প্রভাব ফেলবে, বাট বডি সেটা কম্পেনসেট করে ফেলবে। ওকে, তাহলে আমরা আজকে পড়ায় চলে যাই, আজকে পড়ায় চলে যাই। ঠিক আছে, আজকে পড়ার পর আমরা যদি সময় পাই তাহলে ওই গল্পটা বলবো তোমাদের। ঠিক আছে, চলো আমরা এখন পড়ায় চলে যাই। কমেন্ট আমি অফ করে দিচ্ছি, যারা যারা আছে সবাই কিন্তু ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা থাকবে। ওকে, ঘোলা দেখা যাচ্ছে না তো? ক্লিয়ার দেখাচ্ছে না? এই সবাই কি ঘোলা দেখতেছো? ম্যানুয়াল ফোকাসে দাও না। ক্লিয়ার, ওকে গুড। ও মোবাইলে কেন হইতে পারে ওর, তাই না? আচ্ছা ক্লিয়ার, ওকে, আমরা কমেন্ট অফ করে দিই আবার। আচ্ছা চলো আজকে পড়াশোনায় চলে যাই। আজকে আমরা কি পড়বো? লসিকা, রক্তবাহিকা, হৃৎপিণ্ডের গঠন, কার্ডিয়াক পেশি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের কাজ, মানে ওভারঅল। এটা কোনো প্যারা নেই, এই জিনিসগুলো দেখবা খুব সহজে আমি তোমাদের পড়াই দিচ্ছি, এবং তোমাদের মনে হয় বাচ্চাকে আমি পড়াইছিলাম কিভাবে খুবই অল্প সময়ে 3 মিনিটে বা 2 মিনিটে হৃৎপিণ্ড এঁকে ফেলা যায়, তাই না? এসএসসি তে পড়াইছিলাম, আজকে আবার দেখাই দেবো, কোনো সমস্যা নাই। চলো, লসিকা, প্রথমে লসিকাটা কি? আমরা শুরুতে বলেছিলাম আমাদের দেহে 2 ধরনের সংবহন তন্ত্র আছে, একটা রক্ত সংবহন তন্ত্র, একটা লসিকা সংবহন তন্ত্র। এখন তুমি দেখো খেয়াল করে যে রক্ত সংবহন তন্ত্রের কিছু উপাদান ছিল, এবং যেটা রুই মাছ যখন আমি পড়াই তখন সেটা পড়িয়েছিলাম, যে প্রথমে রক্ত সংবহন তন্ত্রের জন্য দরকার রক্ত, যেটা ভাই চলাচল করবে, তারপর ওকে পাঠাইতে হবে, ওর জন্য একটা চেম্বার দরকার, একটা পাম্প দরকার, সেটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। তারপর তার একটা নির্দিষ্ট রাস্তা দরকার, ট্র্যাক দরকার, যেখান দিয়ে সে চলাচল করবে, দেন ইজ ব্লাড ভেসেলস বা রক্তনালী, সেটা হতে পারে ধমনী, হতে পারে শিরা, হতে পারে কৌশিক জালিকা, রাইট? ঠিক একইভাবে লসিকা তন্ত্র, যেটা লসিকা পরিবহন করবে, লসিকা তন্ত্র কি পরিবহন করবে? লসিকা পরিবহন করবে। নাও দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ভাইয়া হোয়াট ইজ লসিকা? লসিকা কি বললেন? এটা কি? এটা কি লসালো, রসালো নাকি অন্য কিছু? চলো আমরা লসিকা জিনিসটা একটু পড়াশোনা করে শুরু করি। আমাদের বডিতে হাজার হাজার কোটি কোটি কোষ আছে, রাইট? ধরো এই একটা কোষ, এই একটা কোষ, এইখানে ধরো আরো কোষ আছে, এখানে ধরো আরো কোষ আছে, এখানে ধরো আরো কোষ আছে। তোমরা হয়তো বাচ্চাকালে পড়েছো যে 2টা কোষের মধ্যকার যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। তো এগুলো হচ্ছে কি? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা।
আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, রাইট? এখন কোষের মধ্যে কি কি থাকে? বিভিন্ন উপাদান থাকে, পানি থাকে, খনিজ লবণ থাকে, প্রোটিন জাতীয় উপাদান থাকে। এবং এই প্রোটিনগুলা কি করে জানো? প্রোটিনগুলা কোষের ভিতরে পানিকে ধরে রাখতে চায়। আবার কোষের মধ্যে যে পানি আছে, বুঝছো? বা ধরো রক্তনালীর কোষ, ধরো এটা রক্তনালী, ঠিক আছে, এটা রক্তনালীর কোষ। এই রক্তনালীর কোষের মধ্যে কি রক্ত সবসময় একটা চাপ দিচ্ছে, আবার রক্তনালী কোষ চেষ্টা করছে না রক্তকে এর মধ্যেই রাখতে হবে। এই খেলানো আর ধাক্কে বের হয়ে যাওয়া, এর মাঝে একটা কাহিনী হয়ে যায়। কি হয়ে যায় জানো? কাহিনীটা হয় এই যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গায় কিছু পরিমাণ তরল পদার্থ চলে আসে। এই যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গায় কিছু পরিমাণ তরল পদার্থ চলে আসে, এইগুলাকে বলা হয় কলা রস। কলা রস আন্তঃকোষীয় ফাঁকা জায়গায় বা টিস্যুর ফাঁকা জায়গার মধ্যে কিছু লিকুইড ফ্লুইড চলে আসে, যেগুলোকে বলা হয় কলা রস, বা বলতে পারে কলা রস, এটা বা আমি জানি না, অ্যাকচুয়ালি নাম অন্য নাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ভাই, সারা দেহে যদি এরকম হয় যে কোষ থেকে বা রক্তনালী থেকে অল্প অল্প করে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? ইটস লাইক একটা বালতি তুমি বুড়ায় রাখছো, সকালবেলা একটা ছোট ফোঁটা করে দিলা, রাত হতে হতে সব পানি কিন্তু পড়ে যাবে, অল্প অল্প পড়লেও। বাট তুমি যেটা করবা, তোমাকে ফোঁটা রাখতে হবে, ফোঁটা বন্ধ করতে পারতেছো না, বাট ফোঁটা যে পানিটা পড়ে সেটা কি করলা, আরেকটা পাত্রে নিলা, পাত্রে নিয়ে আবার আগের বালতি ঢেলে দিলা, তাহলে দেখো পানিটা কিন্তু পুরোপুরি হারায় যাচ্ছে না। কিন্তু তোমার যে বালতির মধ্যে তুমি পানিটা নিয়ে আবার ঢালছো বড় বালতিতে, সেই বালতির গায়ে কিন্তু কিছু পরিমাণ পানি লস হবেই, এটা তুমি ফিরাইতে পারবা না। ঠিক একই ভাবে বডি একটা সিস্টেম করে যে ভাই ঠিক আছে পানি লিকেজ হচ্ছে, ওকে দ্যাটস গুড, বাট আমার এই পানিটাকে তো এখানে রেখে দেওয়া যাবে না, এতে কি হবে? কোষের মধ্যে পানি জমতে জমতে একে তো আমার দেহের পানি কমে যাবে, রক্তনালীর আয়তন কমে যাবে, রক্ত আয়তন কমে যাবে, আয়তনহীন হয়ে যাবে। পাশাপাশি কোষের মধ্যে পানি জমতে জমতে কোষের ভেতর ইডেমা হবে, গা ফুলে যাবে, তখন নানাবিধ সমস্যা দেখা দিবে। তোমার কি করতে হবে? এই যে কলারস যেগুলো এখানে জমছে, এই কলারস গুলাকে আবার কোথায় পাঠাইতে হবে জানো? আবার পাঠাইতে হবে এই রক্তনালীর মধ্যে, রক্তনালীর শিরার মধ্যে। কিন্তু আমি কি বলেছি যে ভাই কোনো কিছুই 100% পুনরুদ্ধার করা সম্ভব না, নেভার। তোমরা পড়েছো ফিজিক্সে অপ্রত্যাবর্তী, পড়েছো না? পড়েছো। সো এটাও 100% আবার রিজার্ভে ফিরিয়ে নেওয়া, 100% গেইন করা, 100% পুনরুৎপাদন বা পুনরুদ্ধার করা, রিকভার করা সম্ভব না। এতে কিছু পরিমাণ কলারস সবসময় এখানে থাকেই, আর ম্যাক্সিমাম কি ভাইয়া, ম্যাক্সিমাম 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 অ্যামাউন্ট আবার রক্তনালীতে চলে যায়। এই কলারসের যে পরিমাণ রক্তনালীতে যায় সেটাকে বলা হচ্ছে লসিকা, যেটা গিয়ে রক্তের সাথে মিশে যায়। এটা রক্ত আছে, কলারস থেকে যে পরিমাণ ফ্লুইড গিয়ে রক্তের সাথে মিশে যাবে সেটা হচ্ছে কি লসিকা। আর এই যে কলারস থেকে এই ফ্লুইড বা তরলকে নিয়ে যাওয়ার জন্য একটা তন্ত্র কাজ করে, যার নাম লসিকা তন্ত্র। যে লসিকা তন্ত্রের মধ্যে চলাচল করে কে ভাইয়া? লসিকা। আর এই লসিকা চলাচলের জন্য রক্ত চলাচলের যেমন নালী দরকার, লসিকা চলাচলের জন্য একটা নালী দরকার, সেটা হচ্ছে লসিকা নালী। লসিকা নালী। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমি যখন রক্ত পড়াই তখন বলেছিলাম যে ভাই রক্ত যেমন আরবিসি 120 দিন পর পর তারা ধ্বংস হয়ে যায়, ডাব্লিউবিসির একটা স্পেসিফিক আয়ুষ্কাল আছে, আবার অনুচক্রিকা 5 থেকে 9 দিন তারা বাঁচতে পারে। এখন এই যে একটা মনিটর করা যে কে কতদিন কাজ করছে, কার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে, কার এক্সপায়ারি ডেট গন, এটা চেক করতে হয়। এই জন্য কিছু চেক পয়েন্ট আছে, যে চেক পয়েন্টের আমি নাম দিয়েছিলাম, একটু ভালো করে খেয়াল করে দেখো, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যার একটা বস ছিল কি প্লিহা বা স্প্লিন, আরেকটা অংশ ছিল যকৃত। ওরা কি করতো? চেক পয়েন্ট হিসেবে কাজ করতো যে ঠিক আছে কোথায় কোথায় সমস্যা আছে, কোন রক্তনালীর মধ্যে কোন রক্তকণিকা অকেজো হয়ে গেছে। ঠিক একইভাবে রক্ত সংবহন তন্ত্রের মতো লসিকা সংবহন তন্ত্রেরও কিছু চেক পয়েন্ট থাকবে, কিছু চেক পয়েন্ট থাকবে যারা দেখবে ঠিক আছে এই নালী দিয়ে ওরা চলাচল করছে, দেখি এই আমি একটু চেক করে দেখি যে এই যে যে রসটা আসতেছে কোষের বাহির থেকে, ওর মধ্যে কোনো জীবাণু চলে আসছে কিনা। কারণ ভাই আগে তো ছিল কোষের মধ্যে, কোষের মধ্যে স্টেরিলাইজ একটা অবস্থায় ছিল, জীবাণু মুক্ত,
কিন্তু এখন আবার কোষ থেকে বাইর হয়ে গেছে। ইটস লাইক তোমার হেডকোয়ার্টার থেকে বের হয়ে গেছে। এখন হেডকোয়ার্টার থেকে যখন বের হয়ে গেছে তখন তুমি সন্দেহ করছো, যেহেতু অনেকের সাথে মিশেছে, কার কাছ থেকে কোন জীবাণু নিয়ে এসেছে, কার কাছ থেকে কোন ধরনের ওয়েপেন নিয়ে এসেছে আমি জানি না। সো হেডকোয়ার্টারে ঢুকানোর আগে আমি কি করবো, তাকে চেক করব। এই জন্য তুমি কিছু চেক পয়েন্ট সেট করলা। ঠিক একইভাবে এই কলারস থেকে কিছু পরিমাণ জিনিসকে লসিকা হিসেবে রক্তনালীতে আবার মিশিয়ে দেওয়ার আগে তারা কয়েকটা চেক পয়েন্টের ব্যবস্থা করে, যে চেক পয়েন্টে সবসময় লসিকাগুলা চেকড হয়। কি চেকড হয়, যে এই লসিকার মধ্যে কোনো জীবাণু আছে কিনা, কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা, বা কোনো মৃত কোষ আছে কিনা। থাকলে সেই লসিকা গ্রন্থি, যার নাম চেক পয়েন্ট, ওই চেক পয়েন্ট গুলা এদেরকে আলাদা করে ফেলে, যাতে লসিকাটা তোমার উইদাউট এনি কাইন্ড অফ জার্মস তোমার রক্তনালীতে ফিরে যেতে পারে। সো এই লসিকা নালীর মধ্যে প্রবাহিত লসিকাকে চেক করার জন্য দরকার কিছু চেক পয়েন্ট, যেগুলোর নাম হচ্ছে লসিকা গ্রন্থি। আর এই যে লসিকা গ্রন্থি এবং লসিকা নালী, আর লসিকা নালীর মধ্যে থেকে লসিকা, এদেরকে একত্রে বলা হয় লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র। তোমরা আমাকে খুব শর্টলি 30 সেকেন্ডের মধ্যে সবাই আনসার করে জানাও তো, এতটুকু কাহিনী বুঝছো কিনা ভাই, লসিকা কি, লসিকা তন্ত্রটা কি? ক্লিয়ার? সাবাস সাবাস, সবাই ক্লিয়ার। ওয়াও, 100% রেট। একটু আগে বললাম যে 100% কিছু হয় না, বাট তোমাদের বোঝার রেট তো 100%। ওয়াও, খুবই ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আবার আমি কমেন্ট অফ করে দিচ্ছি। বাট যারা একটু বোঝো নাই মনে হচ্ছে, তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভাই কিন্তু আবার তোমাকে বোঝাই দেবো, কোনো সমস্যা নাই। আমাদের ক্লাস অনেকগুলো আছে, আমরা একটা চ্যাপ্টার রিভিউ ক্লাসও নিব, যেই চ্যাপ্টার রিভিউ ক্লাসে জাস্ট তোমাদের কোন জায়গাটা প্রবলেম সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে। তার আমরা লসিকা কি বুঝে ফেলেন, এখন আমরা স্লাইডে চলে যাই। লসিকা তন্ত্র, লসিকা নালী এবং লসিকা গ্রন্থি দিয়ে তৈরি। ঠিক আছে মেডিকেল স্টুডেন্টস। আচ্ছা, এখন আমরা দেখি কি কি আছে। লসিকা নালী দুই প্রকারের। কি কি ভাইয়া? একটা অন্তর্মুখী, একটা বহির্মুখী। অন্তর্মুখী কখন? ধরো এটা হচ্ছে চেক পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে চেক পয়েন্ট। আর লসিকা নালীর বা লসিকা তন্ত্রের চেক পয়েন্টের নাম কি? লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড। এখন তুমি চেক পয়েন্টে পাস করবা, রাইট? অর্থাৎ তুমি এদিকে যাবা, চেক পয়েন্টে ঢুকবা, এদিক থেকে চেক পয়েন্ট থেকে বের হয়ে যাবা। তাহলে দেখো, তোমার ডাইরেকশন কিন্তু চেক পয়েন্টের দিকে অথবা চেক পয়েন্ট থেকে বের হয়ে যাওয়ার দিকে। যে নালীগুলা চেক পয়েন্ট বা লসিকা গ্রন্থির দিকে প্রবেশ করে, লসিকা গ্রন্থিতে প্রবেশ করে, সেগুলো হচ্ছে অন্তর্মুখী বা অ্যাফারেন্ট। আবার যে নালীগুলা, যে লসিকা নালীগুলা চেক পয়েন্ট বা লসিকা গ্রন্থি থেকে বের হয়ে যাচ্ছে, এগুলাকে বলা হয় বহির্মুখী বা ইফারেন্ট। ইফারেন্ট মানে অ্যাওয়ে ফ্রম দ্য বডি, মানে বডি থেকে দূরে চলে যায়, মানে বডি থেকে বের হয়ে যাচ্ছে। আর অ্যাফারেন্ট মানে টুয়ার্ডস দ্য বডি, কোনো কিছু দিকে যাওয়া, অ্যাফারেন্ট। ঠিক আছে, তা লসিকা নালী প্রধানত তাদের ডাইরেকশনের উপর ডিপেন্ড করে দুই প্রকার হতে পারে, অন্তর্মুখী এবং বহির্মুখী লসিকা নালী। এরকম হাজার হাজার অসংখ্য অসংখ্য লসিকা নালী তোমার বডিতে আছে। তুমি যদি একটা ঝলক দেখতে চাও, তখন তোমাকে ঝলকটা দেখাই। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার লসিকা নালী। আমি একটু বড় করে দাঁড়াও। এই যে লসিকা নালী, লসিকা তন্ত্র, টোটাল লসিকা তন্ত্র। লসিকা তন্ত্রে কি কি আছে? এই যে সবুজ সবুজ নালীগুলা দেখছো, এগুলো সব হচ্ছে লসিকা নালী। আবার এর মাঝখানে তুমি কিছু এরকম গোটা গোটা জিনিস দেখছো না? এই যে গোটা গোটা জিনিস দেখছো, কালারটা চেঞ্জ করে দিই। এই যে বোটার মতো জিনিস, এই যে বোটার মতো জিনিস, এই যে বোটার মতো জিনিস। আবার কিছু অঙ্গ দেখছো, এটা হচ্ছে প্লিহা বা স্প্লিন। প্লিহা বা স্প্লিন, এটা হচ্ছে প্রধান, এই যত লসিকা গ্রন্থি আছে তাদের বস, যেখানে আরবিসি কে ভেঙে ফেলা হয়, যেটা হচ্ছে আরবিসির কবরস্থান, গ্রেভিয়ার্ড অফ আরবিসি। যেটা কোথায় থাকে তোমার? এই যে তোমার বডির বাম পাশে, অর্থাৎ পেটের বাম পাশে শুধুমাত্র একটি স্প্লিন থাকে। পেটের বাম পাশে একটা স্প্লিন থাকে। কয়টা? একটা, যার নাম প্লিহা বা স্প্লিন। ওকে, তারপর এই দেখো তোমার বগলের নিচে অসংখ্য অসংখ্য লিম্ফ নোড আছে। তোমার ঘাড়ের নিচে, এখানে একটু হাত দাও, দেখবে একটা গোল্লার মতো কি যেন ফিল করতে পারো, হাত দাও।
এটা হচ্ছে লিম্ফ নোড। এটা দেখবে জ্বর হলে, ঠান্ডা কাশি হলে মাঝে মাঝে এখানে ব্যথা করে, ফুলে যায়। কারণ কি? জ্বরের জীবাণুটা, ভাইরাসটা, ব্যাকটেরিয়াটা তোমার এই চেক পয়েন্টে আটকা পড়ে যায়, বুঝছো? তখন এটা ধরে ফেলে, হ্যাঁ এই তো চলে আসছো তুমি। তখন ওই ভাইরাসটা, ব্যাকটেরিয়াটা কি ওই চেক পয়েন্টে মারামারি শুরু করে, না আমাকে বেরোতে দিতে হবে। তখন মারামারিতে ওরা গরম হয়ে যায়, ওরা একটু ব্যথা পায়। ইভেনচুয়ালি মোস্ট অফ দ্য টাইমস, 99.99% টাইমস তোমার এই লিম্ফ নোড বা চেক পয়েন্ট জয়ী হয়, যার ফলে কতদিন পর আবার এগুলো ঠিক হয়ে যায়। ঠিক আছে, ওকে। তারপর এটা কি ভাইয়া? এটা হচ্ছে টনসিল। এই যে এটা হচ্ছে টনসিল, গলার ভেতরে দুই পাশে আছে, ঠিক আছে? ফ্যারিংস এর চারপাশে টনসিল আছে। অনেক সময় টনসিল ফুলে যায়, কেন? প্রদাহ হওয়ার মাধ্যমে টনসিলের প্রদাহ হয়, তখন টনসিল ফুলে যায়। ঠিক আছে মেডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, সেটাকে বলা হয় টনসিলাইটিস। সেটাকে বলা হয় টনসিলাইটিস, টনসিলের প্রদাহ। যখন টনসিলের প্রদাহ হয়, টনসিলাইটিস হয়, তখন অনেক সময় টনসিল কেটে ফেলতে হয়। টনসিলকে কেটে ফেলতে হয়, যেটাকে বলা হয় টনসিলেক্টমি। কি লেক্টমি? টনসিলেক্টমি। একটমি মানে কেটে ফেলে দেওয়া। আচ্ছা, আবার খেয়াল করো, এইখানে তোমার গলার এই পাশে একটা ছোট একটা গ্রন্থি আছে যার নাম থাইমাস। এই থাইমাস হচ্ছে একটা অস্থায়ী গ্রন্থি। এই থাইমাসে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, যে কাজটা না হলে তোমার আমার মারাত্মক প্যাচ লাগে যাইতো। সেই কাজটা তোমাকে বোঝাই। ধরো তুমি কি খেলতেছো, পাবজি খেলতেছো বা ফ্রি ফায়ার খেলতেছো। এখন তুমি তোমার টিমমেটকে চেনো না, তুমি তোমার শত্রু চেনো না। তুমি কি করলে? তোমার টিমমেটকে শত্রু ভেবে মেরে ফেললা। তাহলে কি তোমার লস না? তুমি একটা যুদ্ধে গেলা, যুদ্ধে তোমার সেনাবাহিনী তুমি নিজেই চেনো না, তুমি একটা বোম মারলা। রিসেন্টলি কি হলো? রিসেন্টলি হচ্ছে যে ইরান, ইসরায়েল, ইউএসএ ট্রায়াঙ্গুলার যুদ্ধের মধ্যে ইউএস এর কয়েকটা বিমান কিন্তু কুয়েত ভূপাতিত করে ফেলছে, তারা চিনতে পারে নাই। এতে লস কার হইলো? তার মিত্র শক্তি ইউএস এর লস হইলো। তাই না মাই স্টুডেন্টস? সো এরকম যদি আমাদের বডিতে হয় যে ভাই কোনটা আমার এগেনস্টে কাজ করে, কোনটা জীবাণু, এগুলো আমি চিনি না, সবাইকে মেরে ফেলি, তাহলে কি হবে? আমার নিজের কোষ আমি নিজে মেরে ফেলবো। তখন হবে অটো ইমিউনো ডিজিজ। অটো মানে কি? নিজের। নিজের প্রতিরক্ষা কোষ নিজের এগেনস্টে কাজ করবে। ইটস লাইক তোমার আর্মি তোমার এগেনস্টে কু করছে, বুঝছো? তখন যেটা হবে, মারাত্মক ঝামেলা হয়ে যায়, প্রতিরক্ষা সিস্টেম টোটালি ব্রিস্ট হয়ে যাবে, ডেস্ট্রয়েড হয়ে যাবে। এখন এই জন্য যেটা করা উচিত, আগে শেখানো উচিত কোনটা তোমার, কোনটা শত্রু, কোনটা মিত্র। এটা চিনতে পারলে কাজ ওকে। এই থাইমাসে এই গুরুত্বপূর্ণ কাজটা হয়। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি পড়েছো না টি লিম্ফোসাইট? টি লিম্ফোসাইট, এই টি কথাটা কোত্থেকে আসছে? টি কথাটা আসছে থাইমাস থেকে। যেসব লিম্ফোসাইট, যেসব লিম্ফোসাইট অর্থাৎ আণুবীক্ষণিক সৈনিক কোথায় এসে? থাইমাসে এসে পরিণত হয়, শিক্ষিত হয়, চিনতে পারে কোনটা তার নিজের, কোনটা তার নিজের না, তাদেরকে বলা হয় টি লিম্ফোসাইট। তাহলে থাইমাসে কি এডুকেশন হয়, শিক্ষা হয়। কি শিক্ষা? কোনটা আমার, কোনটা আমার না, কোনটা জীবাণু, কোনটা জীবাণু নয়, কোনটা নিজস্ব, কোনটা পর। ঠিক আছে? আবার এই থাইমাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে, সেটা হচ্ছে এটা আস্তে আস্তে ছোট হতে থাকে। সো অ্যাজ ইউ গ্রো আপ, এই থাইমাসটা আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং একটা সময় এটা বিলুপ্ত হয়ে যায়। যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন কি এই শিক্ষা দেওয়ার মধ্যে কেউ থাকবে? থাকবে না। যার ফলে টি লিম্ফোসাইট কমে যাবে। এই জন্য একটু দেখো কত মজার জিনিস, বয়স্ক হতে হতে আস্তে আস্তে টি লিম্ফোসাইটের সংখ্যা কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, যার ফলে বয়স্করা বেশি বেশি রোগে আক্রান্ত হয়। বুঝছো? এটা হচ্ছে সায়েন্স। ভালো লাগতেছে না? কমেন্ট অন করি যে ভাই একটা জিনিস জানলাম। যখন পড়বা, পড়াগুলো তুমি লিংক করতে পারবা, তখন এটা তোমার জন্য অনেক ইজি হবে। আচ্ছা, এখন এই দেখো সারা বডির লিম্ফ ভেসেল, ছোট ছোট লিম্ফ ভেসেল, ওরা এখানে একটা, আমি এটা মুছে দিচ্ছি, এটা তোমার একটা স্ক্রিনশট তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ এটা আমি এখানে ক্লিক করবো, এটা চলে যাবে। অসাধারণ, গুড। আমি বলছি আবার বকেন, বলেন লিখতে গিয়ে লিখছে বকেন। তোমার তো প্রথমবারই বকি নাই, আবার কে ভাবে বকবো? আচ্ছা, কমেন্ট অফ করে দিই। ওকে, কি হলো?
এই যে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, এই যে বডির নিচের অংশ থেকে যত লসিকা নালী আছে অসংখ্য, এখানে ইঙ্গুইনাল রিজিয়নে তোমার কুচকির দিকে অনেক লিম্ফ নোড আছে। দেখো এই যে লিম্ফ নোড, এগুলো হচ্ছে লিম্ফ নোড। এই যে একটা এক একটা হচ্ছে লিম্ফ নোড, গোটা গোটা গুলা, ঠিক আছে। আবার খেয়াল করো, বডির নিচের অংশগুলা একটা বড় নালীতে উন্মুক্ত হচ্ছে, যেই নালীর নাম তোমার, যে নালীর নাম থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট। এই যে থোরাসিক ডাক্ট দেখছো, এটা হচ্ছে থোরাসিক ডাক্ট। এই যে বৃহত্তর নালীটা দেখছো, এটা হচ্ছে থোরাসিক ডাক্ট। এই যে এটা হচ্ছে থোরাসিক ডাক্ট। এই থোরাসিক ডাক্টে খেয়াল করো, তোমার বডির নিচে যত লসিকা নালী আছে সব এই থোরাসিক ডাক্টে গিয়ে উন্মুক্ত হয়। তার মানে এইগুলো হচ্ছে সব ছোট ছোট খাল বিল, সবচেয়ে বড় নদী হচ্ছে থোরাসিক ডাক্ট। অর্থাৎ বডিতে সব থেকে বড় লসিকা নালী হচ্ছে থোরাসিক ডাক্ট। এই থোরাসিক ডাক্ট কি করে ভাইয়া? এই থোরাসিক ডাক্ট আলটিমেটলি সে একটা শিরাতে গিয়ে তার সমস্ত লসিকা ঢেলে দেয়। সেটা কোথায়? সেটা বডির বাম পাশে, বাম পাশের বাম সাবক্লেভিয়ান আর বাম অন্তঃজগুলার শিরার মাঝখানে। আবার বডির আমরা দেখলাম যে ভাই ঠিক আছে বললেন বডির নিচ থেকে শুরু করে এবং বাম পাশ এটা দিয়ে যায়, কিন্তু ডান পাশের কাহিনী কি হয় ভাইয়া? এই ডান পাশের কাহিনীটা কি হয়? এই ডান পাশে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে, ডান পাশের জন্য আলাদা ডান লসিকা নালী আছে। কি? ডান লসিকা নালী। এই ডান লসিকা নালী হচ্ছে এইটা। এটা কি করে আবার? এখানে ডান জুগুলার শিরা এবং ডান সাবক্লিভিয়ান শিরার মধ্যে তার লসিকাগুলো ঢেলে দেয়। তাহলে খেয়াল করো, যে লসিকা বা যে কোষ বের হচ্ছিল তার একটা বড় পোর্শন আবার কোথায় ফিরে আসতেছে? রক্তনালীর ভেতর, অর্থাৎ শিরাতে ফিরে আসতেছে। শিরার মাধ্যমে কোথায় যাবে? হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ডের মধ্যে আবার রক্তের প্রাচুর্য চলে আসলো, কারণ যেটা লিক হয়েছিল সেটা আবার ফিরে আসছে, আর রক্ত তো আগে থেকে আছেই। তখনই হৃৎপিণ্ড আবার সেটাকে সারা বডিতে পাঠিয়ে দেয়। এই চক্র চলতে থাকেই। মাঝখানে কি হয়? মাঝখানে ফিল্ট্রেশন হয়, চেক পয়েন্টের জীবাণুগুলা চেকড হয় কোন জায়গায় ঝামেলা আছে কিনা। আর এই লসিকা একটা গুরুত্বপূর্ণ কাজ করে, আমাদের রক্ত কিন্তু চর্বি শোষণ করে না, এই চর্বি শোষণের জন্য দরকার লসিকা। তার লসিকা তার আসার পথে অনেক অনেক চর্বি বা ফ্যাট জাতীয় পদার্থ শোষণ করে নিয়ে আসে, যেটা আমাদের জন্য দরকার, ঠিক আছে। এবং সেটা কোথায় দেয়? রক্তে দেয়। কারণ কি? রক্ত আলটিমেটলি সব জায়গায় ট্রান্সফার করবে। তো রক্ত বলছে ভাই এটা তো আমাকে দিচ্ছে না, তুমি এটা নিয়ে এসে আমাকে দিয়ে দাও। তখন রক্ত তো স্নেহ জাতীয় পদার্থ পায় না, লসিকার সাথে কানেকশন ভালো, লসিকা বলে তুমি আমার সাথে আছো, এসে তারপর রক্তের মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, এই হচ্ছে ভাই লসিকা তন্ত্র। এ হচ্ছে ভাই লসিকা তন্ত্র। এই দেখো এখানে মোটামুটি সবকিছু আছে। টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে বলা হয় লসিকা। আমরা বলেছি কোষরস, কোষরসের একটা অংশ হচ্ছে লসিকা। এটাই অ্যাকচুয়াল কনসেপ্ট, যেটা মাঝে দামে বইয়ে আছে। ওকে, এটা খুব ভালো করে খেয়াল করো। প্রতিদিন 4 থেকে 8 লিটার তরল পদার্থ রক্ত প্রোটিন চারপাশে টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। তাই প্রতিদিন 4 থেকে 8 লিটার তোমার লসিকা উৎপন্ন হয়। এদের যদি তুমি ফিরায় না নিতে পারতা, তোমার বডি কখনোই কি রক্ত সংবহন তন্ত্রের আয়তন মেনটেন করতে পারতো না, একদিনেই শেষ। এই ফিরায় নেওয়ার জন্য দরকার লসিকা সংবহন তন্ত্র, মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, তারপর খেয়াল করো, এটা আমরা পড়েছি। লসিকার উপাদানটা খুব ভালো করে পড়তে হবে, আমরা ওইখানে চলে যাই, ওটা তোমার জন্য দেখা ইজি হবে। এটা আমাদের পড়া শেষ। লসিকা গ্রন্থি কি? পাকস্থলী এগেইনস্টে অনেক অনেক লসিকা গ্রন্থি আছে। এটা হচ্ছে টনসিল, এটা আমরা দেখে ফেলেছি, টনসিল, ঠিক আছে। এটা কি ভাইয়া? এই যে এটা হচ্ছে একটা প্লীহা, এটা একটা লসিকা গ্রন্থি। এটা কি ভাই? অস্থিমজ্জা। মাথায় রাখবা, অস্থিমজ্জাও একটা লসিকা তন্ত্রের অন্তর্ভুক্ত পার্ট। অস্থিমজ্জা, আমরা অস্থিমজ্জা নিয়ে পড়াশোনা করেছি। অস্থিমজ্জা দুই ধরনের হয়, একটা হলুদ এবং একটা লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা থেকে আমাদের কি হয়? লাল অস্থিমজ্জা থেকে রক্ত কণিকাগুলো উৎপন্ন হয়। আর এটা কি? এই যে গলার মাঝখানে থাইরয়েডের নিচে, এটা হচ্ছে থাইমাস। এটা হচ্ছে লসিকা গ্রন্থি। এছাড়াও অনেক অনেক ধরনের লসিকা গ্রন্থি আছে। কত রকমের লসিকা গ্রন্থি আছে আমরা একটু এখানে গেলেই পাবো। এই দেখো, এটা আমরা পড়ে ফেলেছি, ডান লসিকা নালী এবং থোরাসিক লসিকা নালী। কি হয়? লসিকা গ্রন্থি। মানবদেহে 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়।
একটা হচ্ছে লিম্ফ নোড, একটা হচ্ছে টনসিল, ওই যে গোটা গোটা গুলো হচ্ছে লিম্ফ নোড। টনসিল এক ধরনের লসিকা গ্রন্থি, থাইমাস এক ধরনের লসিকা গ্রন্থি, প্লীহা তো তাদের বস, আর লাল অস্থিমজ্জা। কোন অস্থিমজ্জা? লাল অস্থিমজ্জা। লিম্ফ নোড কত রকম থাকতে পারে বডিতে? 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়, এটা দাগায় রাখো। আমি বলেছি না অনেক কিছু বুঝায় দিব, যেগুলো বই থেকে পড়তে হবে সেই জিনিসগুলো বইয়ে দাগায় দিব, একের মধ্যে আমাদের সব হয়ে যাবে, ঠিক আছে? ওকে। টনসিল, মানব দেহে 3 ধরনের টনসিল আছে। কয় ধরনের টনসিল? 3 ধরনের টনসিল আছে। কি কি ভাই? একটা হচ্ছে তালুর মধ্যে থাকে, তালু, প্যালেট, এটা হচ্ছে প্যালেটাইন টনসিল। একটা হচ্ছে জিহ্বার আশেপাশে থাকে, লিঙ্গুয়াল টনসিল। আর একটা হচ্ছে তোমার ফ্যারিংস, ফ্যারিংসে থাকে, গলবিলে থাকে, সেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল টনসিল, যেটা অপর নাম অ্যাডেনয়েড। তো টনসিল 3 টি, টনসিল T3 3 প্রকার, প্যালেটাইন, অ্যাডেনয়েড এবং লিঙ্গুয়াল। মানে তুমি লিখবা পাল, ঠিক আছে? আর প্রধানত আমরা টনসিল বলতে কোনটাকে বুঝি জানো? যে ভাই টনসিল ফুলছে, টনসিল বলতে আমরা শুধুমাত্র প্যালেটাইনটাকে বুঝি, যেটা তালু থাকে একদম মুখের গহ্বরের পেছনে উপরের দিকে থাকে, ঠিক আছে? দুই পাশে, এটা দেখানো সম্ভব না। আচ্ছা, এনিওয়েজ, টনসিলে প্রদাহ হতে পারে ভাইরাসের আক্রমণে, ব্যাকটেরিয়া আক্রমণে, তখন সেটাকে বলা হয় টনসিলাইটিস। টনসিলাইটিস হলে কি করতে হবে ভাইয়া? যখন বারবার টনসিলাইটিস হয়, টনসিলগুলো ফুলে তোমার শ্বাসনালীকে চিকন করে দিতে পারে, এবং খাদ্য যে পাস করবে সেটাকেও চিকন করে দিতে পারে, কারণ তোমার তো গিলতে হবে, তখন গিলতে ব্যথা হতে পারে। এই জন্য টনসিলের বারবার প্রদাহ হলে সেটাকে কেটে ফেলতে হয়, যেটার নাম হচ্ছে টনসিলেক্টমি অপারেশন। অনেকের হয়তো আনফরচুনেটলি হয়ে গেছে অলরেডি। ওকে। প্লীহা আমরা পড়েছি, বা অপর নাম পিলা, ইংলিশ হচ্ছে স্প্লিন। কোথায় থাকে? বডি বাম পাশে আছে। কি ধরনের? হালকা বেগুনি রঙের, হালকা বেগুনি রঙের। বডিতে কয়টা থাকে? একটা থাকে। বডিতে কয়টা থাকে? একটা থাকে। এটি 2 ধরনের প্লীহা মজ্জা দিয়ে গঠিত। এখানেও কি 2 ধরনের মজ্জা আছে, অস্থি মজ্জার মতো। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। আমরা বলি হোয়াইট পাল্প এন্ড রেড পাল্প। তোমরা যখন মেডিকেলে পড়বা তখন এই প্লীহাকে কেটে ছিঁড়ে অনেক কিছু পড়বা, প্লীহার অন্তর্গঠন পড়বা, মাইক্রোস্কোপের ফিচার দেখবা, বাট ওইদিকে আমরা এখন যাচ্ছি না, গেলে তুমি এখনই ভয় পেয়ে যাবা। যাই হোক, তাহলে এটা আমাদের দাগানো শেষ। তারপর চলে আসি প্লীহার কাজ। দেখো, প্লীহার কাজ আমি বলেছিলাম এটা কি? এটা হচ্ছে মানব দেহের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের বস, সব হেডকোয়ার্টার এখানে এসে মিলিত হয়, সব চেক পয়েন্টের বস হচ্ছে প্লীহা। তাছাড়াও এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে, এটা ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার হিসেবে কাজ করে। কেন? এটা প্রায় 300 ml রক্ত জমা রাখতে পারে। তারপরে দেখো, প্লীহা রক্তের প্রধান ছাঁকুনি, বলেছিলাম না প্রধান ছাঁকুনিকে, প্রধান ফিল্ট্রেশন কে করে? প্লীহা করে। এর মধ্যে আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়, এই জন্য এটাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। কবরস্থান মানে কি? গ্রেভইয়ার্ড, দ্যাট ইজ গ্রেভইয়ার্ড অফ আরবিসি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ট্যাগ করে দাও। ট্যাগ মানে কি তো আগের ক্লাসে বলেছি, এটাকে ট্যাগ করে দাও। আরবিসির কবরস্থান কি? আরবিসির কবরস্থান হচ্ছে প্লীহা। আমরা এখন কি ইম্পর্টেন্ট বলবো না, বলবো ট্যাগড। এই টপিকটা হচ্ছে ট্যাগড, আসতেই পারে ইনশাল্লাহ। ওকে। তারপর খেয়াল করো থাইমাস, কি মেডিসিন? থাইমাস, এটা আমরা পড়েছি লিম্ফয়েড অঙ্গ। ওকে, এটা কই থাকে? এখানে থাকে। এটা কি অস্থায়ী একটা অঙ্গ? আচ্ছা, অস্থায়ী। এখানে খেয়াল করো, এই থাইমাস যেহেতু একটা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে 2টা হরমোন তৈরি হয়, একটা থাইমোসিন হরমোন, একটা থাইমোপয়েটিন হরমোন। থাইমোসিন এবং থাইমোপয়েটিন, ওরা কি করে? লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে। বলেছিলাম না এডুকেশন, শিক্ষা, শিক্ষা না আসলে পরিপূর্ণতা আসে না, পরিপক্কতা আসে না। ঠিক টি লিম্ফোসাইটকে শিখাইতে হলে, পরিপক্ক করতে হলে তোমার দরকার থাইমাসকে, যাতে চিনতে পারে কোনটা নিজের কোনটা পরের। এই দেখো টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট অনেক ধরনের হয়, এটা আমরা ইমিউনিটিতে পড়ব, বাট এখানে জেনে রাখো টি ফ্যাক্টর যেটা কাজ করে, টি কিলার যার কাজই হচ্ছে কি? মেরে ফেলা, টি হেল্পার যার কাজ হচ্ছে অন্যান্য টি সেলকে সহায়তা করা। ঠিক আছে মাই স্টুডেন্টস, লাল অস্থিমজ্জা এটা আমরা পড়েছি। লাল অস্থিমজ্জা কি? সকল হাড্ডির ভেতরে আছে লাল অস্থিমজ্জা। ওরা কি করে? ওদের মধ্যে থাকা হিমাটোপয়েটিক স্টেম সেলের মাধ্যমে ওরা অসংখ্য রক্তকণিকা উৎপন্ন করে। ওকে, লসিকা সংবহন তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, মোটামুটি তোমাদের আমি একবার বুঝায় বলছি কি কাহিনী হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি একটা দেখবে শোথ। শোথ জিনিসটা কি বা ইডেমা জিনিসটা কি, এটা তোমাকে বলি। আমি বলেছিলাম না যে ভাই, কোষের মধ্যে যদি পানি জমে যায় বা কোষের আন্তঃকোষীয় ফাঁকা জায়গায় যদি পানি জমে যায়, তখন এটা কি ফুলে যাবে? এই আন্তঃকোষীয় ফাঁকা জায়গা বা টিস্যুতে পানি জমে যাওয়াকে বলা হয় ইডেমা।
দেখবা যাদের বাসায় আনফরচুনেটলি কিডনি পেশেন্ট আছে, তাদের পা ফুলে যায়, চোখ ফুলে যায়, কেন? কোষের মধ্য থেকে পানি বের হয়ে আসছে, পানিটা কোষে বা টিস্যুতে জমা হয়ে যাচ্ছে, যার কারণে ফুলে গেছে। এই ফুলে যাওয়াকে বলা হয় শোথ বা ইডেমা। শোথের আরেকটি কারণ কি বলতো? ক্ষতের কারণে রক্তজনকের ভেদ্যতা। রক্তনালীতে কোনো আঘাত পাইলে, ক্ষত তৈরি হলে রক্ত জালিকা বা রক্তনালী থেকে অনেক বেশি ব্লাড বের হয়ে আসে, এটাও ইডেমার একটা অন্যতম কারণ। আরেকটা কারণ কি হতে পারে? ভাই চেক পয়েন্ট গুলা নষ্ট হয়ে গেছে, ধরো এই চেক পয়েন্ট গুলো নষ্ট, জীবনতা আক্রান্ত, তখন এই যে লিম্ফ বা লসিকা গুলো আছে, তারা চেক পয়েন্ট পাস করতে পারে না। পাস করতে না পারার কারণে এখানে জমা হইতে থাকে, জমা হইতে থাকে, জমা হইতে থাকে, আস্তে আস্তে লসিকা নালীগুলো ফুলে যায়, ফুলে গিয়ে আর ধরে রাখতে পারে না, ফুলে গিয়ে তারা আর ধরে না রাখতে পেরে লসিকা গুলাকে কোষের বাইরে আবার বের করে দেয়, লসিকা নালীর বাইরে আবার তারা চলে যায়। তখন কি জমে জমে কি সেটা ইডেমার তৈরি করে, সেটা ইডেমার তৈরি করে। আবার বলছি, ইডেমা বা শোথ মানে কি? বডির কোষের বাহিরে পানি চলে আসা, পানি জমে যাওয়া। অনেক সময় রক্তনালী ক্ষত হয়ে রক্তও চলে আসতে পারে। আর লসিকা নালী কোনো জায়গায় যদি অবস্ট্রাক্টেড হয়, বাধাপ্রাপ্ত হয়, ব্লক হয়ে যায়, তখন লসিকাগুলা ফুলতে ফুলতে জমতে জমতে এক সময় লিক হওয়া শুরু করে, লিক হয়ে সে আবার চারিপাশে ছড়ায় যায়, যেটাকে বলা হচ্ছে শোথ বা ইডেমা। ঠিক আছে মাই স্টুডেন্টস? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, লসিকার যে চলাচল এটা একমুখী চলাচল, ইউনিডাইরেকশনাল, একমুখী, মাথায় রাখতে হবে একমুখী। তুমি ভাই হেডকোয়ার্টারে ঢুকবা একমুখী, এই যে যাবা চেক পয়েন্ট, বের হও, তুমি আবার উল্টা যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে অসংখ্য অসংখ্য কপাটিকা আছে। আবার এই চেক পয়েন্টে যাবা, এইভাবে চেক পয়েন্ট পার করে করে আলটিমেটলি তুমি কি তোমার মেইন ডাক্ট, থোরাসিক ডাক্টে চলে যাবা বা ডান লসিকা নালীতে যাবা। এটা উল্টা হওয়ার কোনো সুযোগ নাই, এটা ইউনিডাইরেকশনাল বা একমুখী। ঠিক আছে মেরি স্টুডেন্টস, এখন তোমরা সবাই বইয়ে তাকাও, 1 মিনিট এই রক্ত ও লসিকার পার্থক্যটা পড়ো, কমেন্ট অন করি। 1 মিনিট রক্ত ও লসিকার পার্থক্যটা পড়ো। হ্যাঁ, ডায়োডের মতো, পড়া শেষ, গুড। আর লিপিড মানে কি? ফার্সিন, লিপিড মানে হচ্ছে চর্বি জাতীয় পদার্থ, লিপিড মানে চর্বি জাতীয় পদার্থ। ফার্সিন, ভালো আছি। ওকে, শেষ, তাহলে আমাদের এটা শেষ, কমেন্ট অফ। আচ্ছা, এখন আমাদের দুইটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ভাই লসিকার গঠন, মানে লসিকার রক্তে যেমন একটা উপাদান ছিল রক্তরস, ঠিক একইভাবে লসিকার একটা উপাদান থাকবে। লসিকার কি কি উপাদান থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করে দেখো। লসিকার মধ্যে থাকবে কঠিন পদার্থ। কঠিন পদার্থ কি কি হয়? জৈব পদার্থ হয়, অজৈব পদার্থ, এগুলো আমরা জানি। জৈব পদার্থের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে, দ্যাট ইজ আমিষ, প্রোটিন। লিপিড, চর্বি জাতীয় পদার্থ, এর মধ্যে অন্যতম কাইলোমাইক্রন লিপোপ্রোটিন। তোমরা যদি ফিয়ারলেস ফাইটার হও, তাহলে আবার একটু কমেন্টে জানিয়ে দাও, কাইলোমাইক্রন, লিপোপ্রোটিন এগুলা পরিপাকে পড়েছ না? কাইলোমাইক্রন আকারে কিভাবে চর্বি জাতীয় পদার্থ শোষিত হয়, পড়েছ কিনা আমাকে জানাও। টনসিল গুলো ফুলে আছে, তুমি ইএনটি, নাক কান গলা ডাক্তার দেখাও, যদি মনে হয় ফুলে থাকার কারণে বেশি ব্লকেজ বা অবস্ট্রাকশন ক্রিয়েট করছে, তখন ব্যবস্থা নেওয়াটা উচিত। গুড। কাইলোমাইক্রন তৈরি করে কখন? কাইলোমাইক্রন মাইসিলি, খেয়াল করে দেখো, চর্বি জাতীয় পদার্থ শোষণের সময়। ঠিক আছে, সো এই যে কাইলোমাইক্রন, কার্বোহাইড্রেট, গ্লুকোজ থাকে, রেচন বর্জ্য থাকবে, ইউরিয়া,
ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন। অজৈব বস্তুর মধ্যে কি ভাই? বিভিন্ন ধাতব লবণ, বিভিন্ন ধাতব লবণ। আচ্ছা, আর কি ভাই? কোষীয় উপাদান। এখানে কি কোষ উপাদান থাকবে? এখানে তো ভাই জীবাণুকে আক্রমণ করে, তাহলে জীবাণু যে এখানে সৈন্য সেখানে থাকবে, অর্থাৎ এইখানে তোমার থাকবে ডাব্লিউবিসি, যদিও পরিমাণে কম কিন্তু ডাব্লিউবিসি থাকবে। কি কি ডাব্লিউবিসি থাকবে? লিম্ফোসাইট, মনোসাইট। আবার মনোসাইট গুলা কি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আমি বলেছিলাম ভয়ঙ্কর রূপ, লিথাল রূপ, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। এই লিম্ফোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ, এলএমএম এইগুলা থাকে। কিন্তু খেয়াল করো, কোনো এরিথ্রোসাইট আছে? লসিকাতে কোনো এরিথ্রোসাইট নাই, লোহিত রক্তকণিকা নাই, লসিকাতে কোনো অনুচক্রিকা নাই। আবার আমার সাথে বলো, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, ওরা লসিকাতে থাকে না, না, না। শুধুমাত্র কে থাকবে? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির কারা? লিম্ফোসাইট, মনোসাইট। আর মনোসাইট একটা ভয়ঙ্কর রূপ হচ্ছে ম্যাক্রোফেজ, ওই ম্যাক্রোফেজটা এখানে আছে। আর বাকি ম্যাক্সিমাম হচ্ছে পানি, 94% হচ্ছে পানি। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, এখানে একটা এমসিকিউ পড়বে, সেটা হচ্ছে কতগুলা লিম্ফোসাইট থাকে? 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। রেসটা দেখো কত বেশি, 500 থেকে 75,000 লিম্ফোসাইট। ঠিক আছে, অর্থাৎ লিম্ফোসাইটের পরিমাণ বেশি থাকে। তারপরে এগুলো তুমি জানো হাবি যাবে কি। আর লসিকাতে যখন অধিক পরিমাণ চর্বি চলে আসে, এটা সাদাটে হয়ে যায়, আমরা তখন সেটাকে কি বলেছিলাম? ল্যাকটিয়েল। এটা তোমরা পড়েছো কোথায়? পরিপাক অধ্যায়ে। ঠিক আছে, তো দেখো, চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, লসিকা দুধের মতো সাদা দেখায়। এই ধরনের লসিকাকে বলা হয় কাইল, আর এই লসিকা নালীগুলোকে বলা হচ্ছে ল্যাকটিয়েল নালী। ওকে, আবার কমেন্ট অফ করে দিই। তাহলে আমার লসিকা শেষ, লসিকা শেষ। তোমরা কি বইয়ে দাগাইছো মাই ডিয়ার স্টুডেন্টস? দাগায় ফেলছো, পরে আমরা আবার জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নেই। এখন আমরা আমাদের পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে রক্তনালী। দেখো, এটা আমরা পড়ে ফেলছি। লিম্ফ নোড কি আমরা পড়ছি? লিম্ফ নোড ডান, এটা হচ্ছে এফএমবি অ্যাপ্রুভড, এটা আমরা ডান, পড়া শেষ, পড়া শেষ। ওকে, টনসিল আমরা পড়ে ফেলছি, 3 ধরনের থাকে, কোনটা কি? আর টনসিল বলতে আমরা বুঝি প্যালেটাইন টনসিল। প্লিহা পড়ে ফেলছি, ডান, এটা হচ্ছে ট্যাগ করে দিছি ভাইয়া, তাই না? একদম ট্যাগড, এত ইম্পর্টেন্ট এটা। থাইমাস পড়ে ফেলছি, লাল অস্থিমজ্জা আগেই পড়ে ফেলছি। লসিকা সংবহন এটা আমরা পড়ে ফেলছি, লসিকা সংবহন কি। ঠিক আছে, এই যে লসিকা, এগুলোর পড়া শেষ। অর্থাৎ তুমি খেয়াল করে দেখবা, মোটামুটি আমরা 15, 16, 17 সব স্লাইড পড়ে ফেলছি। এখন লসিকার কাজ পড়বো। লসিকার কাজ কি? অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। অ দিয়ে হচ্ছে অক্সিজেন পরিবহন করে, প দিয়ে প্রোটিন, পুষ্টি উপাদান এবং প্রতিরক্ষায় হেল্প করে। প্রতিরক্ষায় কারা কাজ করে? ওই যে তার লিম্ফোসাইট আছে, তার মনোসাইট আছে, ওরা কি করে? প্রতিরক্ষা দেয়। ঠিক আছে, সবসময় চেক করে, ভাইরাস, ব্যাকটেরিয়া সবগুলাকে মেরে ফেলার চেষ্টা করে। ল লিপিড পরিবহন করে সে কিভাবে? কাইলোমাইক্রন রূপে, লিপোপ্রোটিন রূপে। ক কলারসের অখণ্ডতা। খেয়াল করে দেখো, কলারসের অখণ্ডতা, এই যে ভাই কলারস তোমার আলটিমেটলি লিকেজ হচ্ছে, এগুলাকে বের করে নিয়ে আসতে হবে না? বের করে আবার রক্তের মধ্যে দিতে হবে না? এই যে অখণ্ডতা, এটা পরিমাণের ভারসাম্যকে রক্ষা করে, এই লসিকা রক্ষা করে। ঠিক আছে, কারণ কলারস থেকে যারা আবার রক্তনালীতে ফিরে যায় লসিকা নালীর মাধ্যমে, তারাই হচ্ছে লসিকা। আচ্ছা, এখন চলো রক্তবাহিকা। আমরা এটাও তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। রক্তবাহিকা কোথায়? রক্তবাহিকা, এই যে রক্তবাহিকা, চলো আমরা দেখি। আমাদের বডিতে 3 ধরনের রক্তনালী আমরা দেখব, প্রধানত 2 ধরনের, বাট এদের মধ্যে একটা ব্রিজিং হচ্ছে, আরেকটা আছে। তো আমি বলি প্রধানত 2 ধরনের রক্তবাহিকা আমরা দেখব। তো এটা ধরো সার্কুলেটরি সিস্টেম আমাদের, দিস ইজ দ্য সার্কুলেটরি সিস্টেম, পুরা সার্কুলেটরি সিস্টেম। এই সার্কুলেটরি সিস্টেমের মধ্যে রক্ত চলাচলের জন্য কি দরকার? রক্তবাহিকা দরকার। রক্ত চলাচলের জন্য রক্তবাহিকা দরকার মাই স্টুডেন্টস, তাই না? রক্তবাহিকা দরকার। এখন আমি একটু খেয়াল করেছিলাম যে ভাই, আপনি তো বলছেন ঠিক আছে, কিন্তু আমাদের তো রক্তবাহিকা 2 ধরনের লাগবে, কারণ এটা যদি হার্ট হয়, একটা রক্তবাহিকা হার্ট থেকে বের হবে, আর একটা রক্তবাহিকা হার্টের মধ্যে রক্তকে নিয়ে যাবে। আবার এদের মধ্যে একটা সংযোগ থাকবে, এদের মধ্যে একটা সংযোগ থাকবে।
এদের মধ্যে একটা সংযোগ থাকবে। এই তো কাহিনী মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে যে রক্তবাহিকাগুলা হার্টের দিকে যায়, হার্টের দিকে যায় অর্থাৎ সারা দেহ থেকে রক্তকে নিয়ে হার্টে যায়, সেগুলো তুমি আমার থেকেও ভালো জানো, সেগুলোকে বলা হয় শিরা বা ভেইন। আবার যে রক্তবাহিকাগুলা হার্ট থেকে বের হয় তারা হচ্ছে ধমনী বা আর্টারি। আর ধমনী এবং শিরার যে সংযোগস্থল, এখানে চুলের মতো ক্যাশের মতো কিছু জালাকৃতির রক্তনালিকা বা রক্তবাহিকা থাকে, সেইগুলাকে বলা হয় কৌশিক জালিকা। ঠিক আছে মেডিয়ার স্টুডেন্টস, তাহলে এই 3 ধরনের রক্তবাহিকা আছে, যার মধ্যে প্রধানত 2টা রক্তবাহিকা হচ্ছে শিরা এবং ধমনী। এইটাই রক্তবাহিকার প্রকারভেদ। আর শিরা ধমনীর সংযোগস্থলে আস্তে আস্তে কৌশিক জালিকা তৈরি হয়। কৌশিক জালিকা বেসিকলি বলতে পারো ছোট শিরা বা ছোট ধমনীর একটা রূপান্তর মাত্র। কারণ ধমনী থেকে হয় ধমনিকা, শিরা থেকে হয় বা ভেইন থেকে হয় তোমার ভেনিউল। ওই যে ধমনিকা, আর্টেরিওল, ভেনিউল, ওদের যে সংযোগস্থল, এটা হচ্ছে কৌশিক জালিকা, কেশের মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা বা জালিকা। ওকে, এখন আমরা একটু ডিপে চলে যাই। টাইপস অফ ব্লাড ভেসেলস। পেপার কাজ করে না কেন? এই যে টাইপস অফ ব্লাড ভেসেলস, এই লালগুলা সেটা হচ্ছে আর্টারি। আর আর্টারি বা ধমনী থেকে, এই দেখো এটা হচ্ছে আর্টারি, আর্টারি। এই আর্টারি বা ধমনী থেকে যে ছোট ছোট যেগুলো হয়েছে, এই যে বড় ধমনী আর ছোট ছোট যেগুলো, সেগুলো কি আর্টারিওল বা ধমনিকা। এই যে নীল রঙের শিরা, শিরা থেকে ছোট ছোট শিরা, সেগুলো কি ভ্যানিওল। আর আলটিমেটলি দেখো এগুলো আরো ব্রাঞ্চ হয়ে, আরো ভাগ ভাগ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কেশের মতো জালের মতো যেগুলো তৈরি করেছে, সেগুলো হচ্ছে ক্যাপিলারি বা কৌশিক জালিকা। ধমনীগুলা হৃৎপিণ্ড থেকে বের হয় আর শিরাগুলা হৃৎপিণ্ডে প্রবেশ করে। ধমনী প্রধানত 2 প্রকারে হয়, একটা সিস্টেমিক ধমনী, একটা পালমোনারি ধমনী। সিস্টেমিক কারা যাতে নিয়ম মাফিক চলে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হবে। কি ধরনের রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হবে, তারা হচ্ছে সিস্টেমিক ধমনী। আবার হৃৎপিণ্ড থেকে আরেক ধরনের ধমনী বের হয় যারা ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে অক্সিজেন খোঁজে, অক্সিজেনের খোঁজে যায় ফুসফুসে, তারা হচ্ছে পালমোনারি ধমনী। যারা ধমনী হওয়া সত্ত্বেও অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করতে পারে না, প্রধানত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ঠিক একইভাবে ভেইন শিরা 2 প্রকার, একটা সিস্টেমিক শিরা যারা কি করে সারা বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায়। আবার এই হৃৎপিণ্ড থেকে বিভিন্ন জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত পাঠাইতে হয়, এই জন্য হৃৎপিণ্ড অক্সিজেন যুক্ত রক্ত কালেক্ট করে। কোত্থেকে কালেক্ট করে? ফুসফুস থেকে। তাই ফুসফুস থেকে এক ধরনের শিরা আসে, কোথায় আসে? হৃৎপিণ্ডে আসে। যেহেতু হৃৎপিণ্ডে প্রবেশ করছে তাই তাদের নাম শিরা, যেহেতু ফুসফুস থেকে আসতে এই জন্য ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা। ওরা শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এই ব্যতিক্রমটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে মেডিকেল স্টুডেন্টস? ওকে, এখন আমরা আরেকটু ডিপার গঠনে চলে যাই। ঠিক আছে, আরো জটিল গঠনে চলে যাই। এই স্ট্রাকচার অফ বা ব্লাড ফ্লোটা আগে দেখি। চলো ব্লাড ফ্লোটা আগে দেখি আমরা। কি হচ্ছে? আমরা ব্লাড ফ্লোটা আগে দেখি। এই যে ব্লাড ফ্লো, ধমনী দিয়ে রক্ত আসতেছে, রাইট? রক্তটা দেখো ধমনী থেকে ধমনিকা, তারপরে কৌশিক জালিকাতে যাচ্ছে, তারপর শিরা হয়ে চলে যাচ্ছে। শিরা হয়ে কোথায় যাবে? হৃৎপিণ্ড। আবার হৃৎপিণ্ড থেকে ধমনী হয়ে আসতেছে। এই সাইকেল চলতেই থাকবে, চলতেই থাকবে। মাঝখানে ব্রিজ কি? কৌশিক জালিকা। ঠিক আছে মাই স্টুডেন্টস, আবার বলছি, হৃৎপিণ্ড থেকে ধমনী রক্তগুলো নিয়ে আসবে। এই দেখো ধমনীর সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, একবার ধমনীটা বড় হয়ে যাচ্ছে, একবার ছোট হয়ে যাচ্ছে। এটাই তুমি এখানে ফিল করো পালস আকারে। সবাই এখানে ধরো,
এই যে আমি যেখানে ধরেছি এখানে ধরো, ধরার পর দেখবে একবার তোমাকে আঙুলে ধাক্কা দিচ্ছে আর একবার কি ধাক্কাটা কম লাগছে। কেন হয়? যখন হৃৎপিণ্ড ধমনী দিয়ে রক্ত পাঠায় তখন একটা ধাক্কা লাগে, কারণ ধমনীটা তখন ফুলে যায়। এই দেখো ফুলে গেছে, এই যে ফুলে গেছে, দেখছো? তখন তুমি এখানে ধাক্কা পাও। আবার যখন হৃৎপিণ্ড থেকে আসা রক্ত ধমনী থেকে শিরায় চলে যায়, বা হৃৎপিণ্ডের যখন প্রসারণ হয়, শিরা হয়ে যখন রক্ত হৃৎপিণ্ডে চলে যায় তখন এটা চুপসে যায়। চুপসে যাওয়ার কারণে তুমি ধাক্কাটা অনুভব করো না। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটা বেসিক্যালি পালস। এটা বেসিক্যালি কি পালস, এটা তুমি এখানে ফিল করতে পারো, রেডিয়াল পালস, যেটা থেকে বাংলা সিনেমায় ডাক্তাররা বলে দেয় এই পালস দেখেই যে শি ইজ প্রেগন্যান্ট, গুড নিউজ। যেটা কখনোই বলা সম্ভব না, বাট বাংলা সিনেমা সম্ভব। তোমরা আজকে একটা সুন্দর জিনিস শিখলে, সেটা কি? পালস দেখা, নট দ্যাট পালস দেখে প্রেগন্যান্সি বলে দেওয়া। আর এটা হচ্ছে শিরা। শিরার মধ্যে দেখো তেমন বেশি সংকোচন প্রসারণ নাই। ধমনীতে দেখো রক্তনালীগুলো খুব দ্রুত যাচ্ছে, দেখো খুব দ্রুত, এই দেখছো খুব দ্রুত যাচ্ছে। বা শিরাতে দেখো আস্তে আস্তে যাচ্ছে, কখনো দ্রুত হচ্ছে না, খুবই ধীর সুস্থ। এখানে দেখো এই যে তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু এখানে খুব আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে? এইটার লুমেনটা চুপসানো হয়, দেয়ালটা অনেক মোটা হয়, কারণ কি সংকোচন প্রসারণ করতে হয়, কিন্তু দেয়ালের ভেতর ফাঁকা জায়গাটা চুপসানো। আমরা পরবর্তী দেখবো এই স্ট্রাকচারস অফ ব্লাড ভেসেলস। এখন যদি চলে যাই, এই যে এটা হচ্ছে তোমার ধমনী, এটা হচ্ছে শিরা। প্রত্যেকটার দেখো তিনটা অংশ আছে। এই যে একটা অংশ সবার বাহিরে, যেটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না। তারপর মাঝখানে একটা অংশ, এই যে দেখো মাঝখানে একটা অংশ যেটাকে বলা হয় টিউনিকা মিডিয়া। তারপর ভেতরের একটা অংশ দেখো, এই যে ভেতরের অংশ যেটাকে বলা হচ্ছে টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমা, টিউনিকা হচ্ছে আবরণ, ইন্টিমা ভেতরের আবরণ। আর এই যে ভেতরের আবরণে যে কোষগুলো দেখতে পাচ্ছ, এই যে কোষ, এটা কি? এটা হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? আর এই দেখো শিরা, শিরাও এই যে দেখো টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। এখন তুমি খুব ভালো করে খেয়াল করো, এই দুইটা লুমেনের মধ্যে বা এই দুইটা দেয়ালের মধ্যে কোন দেয়ালটা মোটা বেশি? ধমনীর দেয়ালটা মোটা বেশি, শিরার দেয়ালটা কম মোটা। আবার তুমি যদি ফাঁকা জায়গাটা খেয়াল করো, দেখবা শিরার ফাঁকা জায়গাটা বেশি বড় আর ধমনীর ফাঁকা জায়গাটা বেশি ছোট। মানে ধমনীর লুমেন ছোট, শিরার লুমেন বড়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, তুমি দেখবা শিরাতে ভালভ আছে, এই যে শিরার মধ্যে ভালভ আছে। এইখানে অসাধারণ একটা সায়েন্স লুকিয়ে আছে। তোমার মনে হয় না যে ভাই পা থেকে যে শিরাগুলা যাচ্ছে হৃৎপিণ্ডের দিকে, আমাদের বডি কিভাবে, হাউ গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করে রক্তকে হৃৎপিণ্ডে পাঠাচ্ছে পা থেকে? এটার মেকানিজম হচ্ছে পা থেকে যে রক্তগুলা নিয়ে যায় শিরা, ওই শিরার মধ্যে একটা ভালভ আছে। দেখো ভালভগুলা কি একমুখী, রক্ত উঠতে পারে কিন্তু আবার এটা ব্যাকওয়ার্ড আসতে পারে না, যাতে গ্র্যাভিটির কারণে ফল না হয়। এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। আরেকটা মেকানিজম হচ্ছে সবার এই যে পায়ের পেছনে, হাঁটুর পেছনে একটা পেশি আছে যেটাকে আমরা পায়ের গুলির পেশি বলি বা কাফ মাসেল বলি। এই মাসেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাসেল হচ্ছে সোলিয়াস মাসেল। এই সোলিয়াস মাসেলকে বলা হচ্ছে বডির সেকেন্ড হার্ট। কেন? কারণ যখন তুমি হাঁটো বা যখন আমরা বসে থাকি, মাসেলের কন্ট্রাকশন কিন্তু হয়। এই হাঁটা চলা, বসা, ওঠা, এর মাধ্যমে মাসেলের যে কন্ট্রাকশন হয়, অর্থাৎ সোলিয়াস মাসেলটা চাপ দেয় ভাবে। তো শিরার আশেপাশে মাসেলটা যখন চাপ দেয় তখন এই রক্তটা অটোমেটিক্যালি একটা পাম্পের মতো উপরে উঠে যায়। আর যখন একবার উপরে উঠে যায় তখন সেখানে আর নিচে নামতে পারে না। ধরো এখানে একটা ভালভ, এখানে একটা ভালভ, এখানে একটা ভালভ, প্রথমবার চাপ দিয়েছো, একদম সে উপরে উঠে গেছে, আর নিচে নামার কোনো সুযোগ নেই। সেই যে ভালভুলার শিরা অর্থাৎ কপাটিকা যুক্ত শিরা, আবার পায়ের যে সোলিয়াস মাসেল বা কাফ মাসেল, এটা যে সংকোচন প্রসারণ, এর মাধ্যমে গ্র্যাভিটিকে ডিফাই করে আমরা কি রক্তকে হৃৎপিণ্ডে পাঠাইতে পারি। দ্যাটস হাউ বডি ওয়ার্কস। তাহলে দেখছো বডির মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথে সবকিছু আছে। হিউম্যান বডি ইজ দ্য সেন্টার অফ এভরি ব্রাঞ্চ অফ সায়েন্স। আর বডির জন্যই সায়েন্স, আর বডির প্রয়োজনে কিন্তু সায়েন্সের ব্যত্যয় হয়। যে তুমি দেখছো গ্র্যাভিটির এগেইনস্টে কিভাবে কাজ করতে হয় বডিকে, সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। বুঝছো? এই জন্যই তুমি হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। এভরিথিং রিভলভস অ্যারাউন্ড ইউ, ইউ আর দ্য সেন্টার পয়েন্ট। এটা বুঝতে হবে, এই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে। সেটা নিজের পড়াশোনা হোক, সেটা নিজের আচার আচরণ হোক, মানুষের সাথে বিহেভিয়ার হোক। বুঝতে পেরেছো? এই যে কথার ছলে গল্পটা আমরা বলে ফেললাম। ভাবছিলাম আজকে একটা ডজ দিব, যে গল্পটা আরেকদিন বলবো, কিন্তু বলাই হয়ে গেছে। বুঝছো? কমেন্ট অন করি। এই যে অনেকে চলে গেছে, কিছু লোক, ওরা গল্পটা মিস করে ফেলছে। তোমরা গল্পটা কাট করে সুন্দর করে যারা চলে গেছে ওদের জন্য ছড়ায় দিও, যাতে তারা গল্পটা শুনতে পারে। হাউ গ্র্যাভিটি ইজ ডিফাইড উইদিন দ্য বডি।
বডিতে গ্র্যাভিটি এগেনস্টে কিভাবে কাজ হয়। অনেক সুন্দর লাগছে না? অনেক মজা। সুবহানাল্লাহ। ওকে, এই আমাদের কি সময় আছে? 10টা 15, আচ্ছা আরো আধা ঘন্টা আছে। ওকে, আমরা পড়ে ফেলছি অনেক কিছুই। তাহলে এখন আমরা কোথায় চলে যাব? এখন আমরা একটু এইখানে চলে যাবো। এইগুলো দেখো আমরা পড়ে ফেলছি। ডান ডান, এফএমবি অ্যাপ্রুভড, এফএমবি অ্যাপ্রুভড। এক্সটার্নাল দেখো তন্তুময় যোজক কলা। মিডিয়াতে কি আছে? মাসেল আছে। পেশি কি ধরনের পেশি? অনৈচ্ছিক পেশি। এটা কি? বৃত্তাকার পেশি। এটা তোমার ইচ্ছাধীন না, এটা ইচ্ছাবিহীন, ইচ্ছার উপর নির্ভরশীল না। আর ভেতর আছে টিনিকা ইন্টারনা। এটা কি? সম্পূর্ণ সরল আবরণী, সিম্পল এপিথেলিয়াল। খেয়াল করো, স্কোয়ামাস এপিথেলিয়াল হবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে লুমেন, ফাঁকা জায়গা। প্রাচীর পুরো স্থিতিস্থাপক, কোনো কপাটিকা নাই। আর্টারিতে কোনো কপাটিকা নাই, কারণ হৃৎপিণ্ড একটা চাপ দিয়ে দেয়, এই চাপে চলাচল করে। আর যেহেতু কপাটিকা নাই, দরজা নাই, এই জন্য তার মধ্যে কি কোনো নিয়ন্ত্রণ নাই, সে খুব তাড়াতাড়ি চলাচল হয়। এই জন্য আর্টারি কেটে গেলে কি হয় জানো? ফিনকি দিয়ে রক্ত বের হয়। এই জন্য আরেকটা সায়েন্স, আল্লাহ তাআলা তোমার ধমনীগুলাকে বডির ভেতরে ঢুকাই দিছে। দেখবা শিরাগুলো দেখা যায়, এই যে শিরাগুলো দেখা যাবে, দেখবা হাতে এমনি চাপ দিবা, শিরাগুলো দেখা যাবে, পাতলা পাতলা শিরা। বুঝছো? এখানে শিরাগুলো দেখা যাবে, এই দেখো আমার হাতে দেখা যাচ্ছে, এই যে শিরা। বা এই যে দেখো, এই যে শিরাগুলো দেখা যাচ্ছে, এই যে দেখছো, এই যে একটা শিরা, এই দেখো একটা শিরা দেখা যাচ্ছে। কিন্তু ধমনীগুলা খুব একটা উপরে থাকে না, নিচে থাকে। কারণ কি ভাই? ধমনীর মধ্যে ব্লাডের স্পিড অনেক অনেক বেশি। একবার কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রোটেকটিভ মেকানিজম হিসেবে ধমনীগুলাকে একটু নিচের দিকে দিয়েছেন। বুঝছো? এভরিথিং যেগুলো ডিজাইন করা হয়েছে ফর এ ওয়েলফেয়ার। তুমি চিন্তা করো না, তাই বুঝো না, বা আমরা চিন্তা করি না, তাই বুঝি না। শিরা আমরা পড়ে ফেলেছি, ডান। এটাও আমরা পড়ে ফেলেছি, ডান। কৌশিক জালিকা আমরা পড়েছি। এবং যেটা পড়তে হবে সেটা হচ্ছে ধমনী এবং শিরার পার্থক্যটা পড়তে হবে। চলো আমরা বইয়ে চলে যাই। ধমনী শিরার পার্থক্য, এই যে এই পার্থক্যটা একটু পড়ো সবাই। কমেন্ট অন করি। এখানে আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে আমাদের বানিয়েছেন। হ্যাঁ, সৃষ্টিকর্তা অনেক শখ করে আমাদের বানাইছে, অনেক আশা করে বানাইছে, কিন্তু আমরা বারবার তাকে নিরাশ করি, যেটা করা উচিত না, যেখান থেকে ফিরে আসা উচিত। ঠিক আছে, আর ইনজেকশন যে দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়, এগুলো ভেইনে দেওয়া হয়। ঠিক আছে, কারণ ভেইন দিয়ে কিন্তু রক্তটা কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়, এবং সেই হৃৎপিণ্ড থেকে সারা বডিতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো ইনজেকশন গুলা, ঠিক আছে, তোমার এই যে ক্যানুলা যে করা হয়, এটা শিরার মধ্যে করা হয়। স্যালাইনটা, ইনজেকশনটা শিরাতে দেওয়া হয়। আবার কিছু ইনজেকশন মাসেলে দেওয়া হয়, ওটা ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট মেকানিজম। আবার খেয়াল করো তুমি, ধমনী কি? ধমনী অনেক ভেতরে থাকে। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ধমনীতে তোমার কোনো একটা ইমপ্লান্ট দেওয়া লাগতে পারে, ওটা আলাদা জিনিস। সিভিলাইন করা লাগতে পারে, অনেক ডিফারেন্ট জিনিস। বা তোমার এই যে করোনারি এনজিওগ্রাম, ধমনী দিয়ে করা হয়। কারণ ধমনী দিয়ে গেলে আলটিমেটলি কোথায় যাবে তুমি? হৃৎপিণ্ডে যাবা। পড়ায়েন না, পড়ায়েন না, পরে 1 মিনিট ব্রেক। লুমেন মানে হচ্ছে গহ্বর, লুমেন মানে গহ্বর। আচ্ছা, পড়া এখন ব্রেক কিছুক্ষণ। কিন্তু যারা বিভিন্ন জিনিস বোঝো নাই, তাদের পড়ার কমেন্ট গুলো আমি পড়বো এবং সেটা উত্তর দিব। একদম হচ্ছে ভাই লুমেন বুঝি নাই। লুমেন হচ্ছে ফাঁকা জায়গা, অর্থাৎ পাইপের যে জায়গাটা দিয়ে পানি যায় সেটা হচ্ছে লুমেন। আর পাইপের বাহিরটা হচ্ছে পাইপের আবরণ। ঠিক আছে, শিরার রক্ত কালচে বর্ণের। কেন? হিমোগ্লোবিন থাকে, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, যে জন্য তোমার কালচে বা নীলচে বর্ণের হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের আধিক্যের কারণে। বলছে ভাই আজকে একটু খুব তাড়াতাড়ি ছুটি দেন, ফুটবল খেলা দেখবো। না, আজকে বেশি পড়াবো, দাঁড়াও। পোল দিয়ে আসো, আমরা এখন প্র্যাকটিস করি। ভালো বলছে, ও তো ভালো বলছে যে আমরা এখন প্র্যাকটিস করতে করতে কি করব? বিশ্রাম নিব। পোল না, পোল পরে দিব, কুইজ পরে দিব। আগে প্র্যাকটিস করি, না সময় চলে যাবে। কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত?
এমসিকিউ নাম্বার 11। 10টা এমসিকিউ কিন্তু আগের ক্লাসে পড়ে ফেলছি আমরা। কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত? ক্রিয়েটিনিন, অ্যান্টিবডি, অনুচক্রিকা, লিম্ফোসাইট। খেয়াল করে আমি বলেছিলাম দুইটা জিনিস 3বার বলেছিলাম, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা বা শ্বেত রক্তকণিকা বাদে আর কিচ্ছুই কোন রক্তকণিকায় থাকে না। কোথায়? লসিকায়। তার উত্তর হচ্ছে অনুচক্রিকা, লসিকাতে থাকে না। গুড। এই এক কমেন্ট বারবার করলে কিন্তু তোমাকে আমি ব্লক করে দিব, আমার চেক পয়েন্টে তুমি ব্লক হয়ে যাবে। আচ্ছা, লসিকার কাজ কি? আনসার করি, অ্যাক্টিভলি আনসার করি। কেমন? লিপিড পরিবহন। হ্যাঁ, আমরা পড়েছিলাম অপলক। দেখো অপলক, এই লিপিড পরিবহন আছে। দেহের প্রতিরক্ষা। হ্যাঁ, দেহের প্রতিরক্ষা করে। এই যে অনাক্রম্যতায় হেল্প করে। অনাক্রম্যতা হচ্ছে তোমার প্রতিরক্ষা, বা দিয়ে কি? প্রতিরক্ষা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। হ্যাঁ, প্রতিরক্ষা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। তো 3টা কাজেই কি লসিকার কাজ। গুড। মারুফ, সুস্মিতা সবাই সঠিক উত্তর দিচ্ছে। দেহের কোন অংশে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি পাওয়া যায়? ঘাড়ে, বগলে, কুচকিতে। কোথায় অধিক সংখ্যক লসিকা গ্রন্থি পাওয়া যায়? উত্তর হচ্ছে 3টাই। ঘাড়ের আশেপাশে, এখানে দেখবো লসিকা গ্রন্থি, এখানে দেখবো লসিকা গ্রন্থি, এইখানে দেখবো লসিকা গ্রন্থি। তোমার আর্মপিট বা বগলে অনেক প্রচুর লসিকা গ্রন্থি আছে, তুমি হাত দিলে বুঝতে পারবা। তারপর তোমার 2 থাই বা উরুর চিপায়, এখানেও তোমার কি আছে? অসংখ্য লসিকা গ্রন্থি আছে, তুমি এখানে হাত দিলে বুঝতে পারবা। গোটার মতো ফিল হবে। এগুলো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যখন খুব বড় হয়ে যাবে তখন তোমার এটা কনসার্নের বিষয়, তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। মানুষের হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন তৈরি করে। ওকে। একটি বিশেষ রক্তবাহিকার মাধ্যমে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। তার মানে দেখো, হৃৎপিণ্ড থেকে একটা রক্তবাহিকা বের হয়ে যায়, বের হয়ে গিয়ে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। তোমরা জানো সেই ধমনীটা কি? আরে ধমনী বলে ফেলছে, ধর উত্তরই বলে ফেললাম। ধর ভাবছি একটা কুইজ দিব, সেটা হচ্ছে ধমনী। সেটা হচ্ছে ধমনী। এখন ধমনী বৈশিষ্ট্য কোনটা ভাইয়া? লুমেন কি বড়? না, ধমনীর গা মোটা কিন্তু লুমেনটা ছোট। এটা ভুল। প্রাচীর পুরু। ইয়েস, এটা প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক। অনেক মোটা দেয়াল থাকে তার, কারণ তার অনেক কাজ করতে হয়। সংকুচন প্রসারণ হয়ে সারা বডিতে রক্তকে পৌঁছে দিতে হয়। কপাটিকা থাকে না, কপাটিকা থাকে শিরার। এটাও ভুল। প্রাচীর অস্থিতিস্থাপক নো, প্রাচীর হচ্ছে স্থিতিস্থাপক। সংকুচিত হয়, প্রসারিত হয়, অর্থাৎ বারবার সে চেঞ্জ হয়, বারবার আগের জায়গায় ফিরে আসে। দ্যাট ইজ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এটাও ভুল, এটা শিরার ক্ষেত্রে। তার মানে ক, গ, ঘ এরা শিরার বৈশিষ্ট্য, আর খ হচ্ছে ধমনীর বৈশিষ্ট্য। আর এটা ভুল, এটা এখানে ভুল দিছে। দেখছো কি একটা অবস্থা। রক্তবাহিকা কয় ধরনের? আমি এটা পড়েছি 3 ধরনের। প্রধান রক্তবাহিকা 2টা, একটা হচ্ছে কৌশিক জালিকা। ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। ঠিক আছে মেটা স্টুডেন্টস? ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো আমরা দেখি। লসিকা কি? লসিকা তন্ত্র বলতে কি বোঝায়? শিরা ধমনী পার্থক্য দেখাও। তোমরা যদি আমাকে বলো ভাই এটা এফএমবি অ্যাপ্রুভড, তাহলে আমি এফএমবি অ্যাপ্রুভ লিখবো। এই 3টা প্রশ্ন ভালো করে দেখো, চোখ মেলে দেখো এবং বলো যে পারবা কি পারবা না। এগুলো তোমার জ্ঞানমূলক অথবা অনুধাবনে আসতে পারে। ভাই আজকে আর হার্ট পড়ায়েন না, মনে হচ্ছে আজকে হার্ট পড়লে ওর হার্ট ভেঙে যাবে, কিন্তু আজকে আমি 5 মিনিট হলেও হার্ট পড়াবো, না হয় আমার হার্ট ভেঙে যাবে। অ্যাপ্রুভড, ওকে, পারবো, সাবাস। তাহলে এটা অ্যাপ্রুভড, একটা সিল থাকলে ভালো হতো। হ্যাঁ, একটা সিল মেরে দিতাম। এফএমবি অ্যাপ্রুভড, ডান। পরের স্লাইডে চলে যায়। একটা সিকিউ দেওয়া আছে, চলো সিকিউটা আমরা একটু প্র্যাকটিস করি। এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড তুমি বুঝছো। আচ্ছা, এই দেখো একটা রক্তবাহিকা হৃৎপিণ্ডে প্রবেশ করছে, হৃৎপিণ্ডে প্রবেশ করছে, আর কিছু রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে। এই যে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে। এখন ভাই বলতো, এই যে বি রক্তবাহিকা যেটা হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে, আর এ রক্তবাহিকা যেটা হৃৎপিণ্ডে প্রবেশ করছে, তুমি এগুলো চেনো না? যারা হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায় ওরা কি? যারা হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায় ওরা হচ্ছে ধমনী। যারা হৃৎপিণ্ডে প্রবেশ করে ওরা হচ্ছে শিরা।
ফুসফুস থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, এটা ফুসফুসীয় শিরা, এটা ব্যতিক্রম। এটা শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, এটা ব্যতিক্রম। হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাচ্ছে, এটা ফুসফুসীয় ধমনী। খেয়াল করো, ফুসফুসীয় ধমনী। এটা ব্যতিক্রম ধমনী, কারণ এটা ধমনী হওয়া সত্ত্বেও এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আর এটা দেখো দেখো দেহ থেকে, কোথায়, দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যাচ্ছে, মানে এটা সিস্টেমিক ধমনী। এটা সাধারণ ধমনী, সরি, এটা সিস্টেমিক শিরা। দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের দিকে যে রক্তনালী, এটা সিস্টেমিক শিরা, মানে এটা সাধারণভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পরিবহন করে। আর এইটা কি ভাইয়া, এইটা হৃৎপিণ্ড থেকে দেহের দিকে রক্ত নিয়ে যাচ্ছে, মানে এটা সাধারণ নিয়ম মানছে, এটা সিস্টেমিক ধমনী। আর সিস্টেমিক ধমনী কি, সিস্টেম মানে, সিস্টেমটা কি, ধমনী সিস্টেমে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, তাই এটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এখন গ নাম্বারটা দেখো, এফএমবি অ্যাপ্রুভ লিখবো কি লিখবো না। এ এবং বি রক্তবাহিকাগুলো ব্যতিক্রম ধর্মী, ব্যাখ্যা করো। এই যে তুমি জানো, প্রথমে তুমি 1 নাম্বার পাবে কি জন্য জানো, এ চেনার জন্য, যে এ হচ্ছে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসতেছে। যেহেতু রক্তবাহিকাটি হৃৎপিণ্ডে প্রবেশ করছে তাই এটি শিরা, আর যেহেতু এটা ফুসফুস থেকে প্রবেশ করছে এটা ফুসফুসীয় শিরা। আমরা জানি ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে অক্সিজেন পরিবহন করে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, কিন্তু শিরার সাধারণ ধর্ম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা, তাই এটি একটি ব্যতিক্রম ধর্মী শিরা। বি এর ক্ষেত্রে সেম ভাবে, বি একটি ধমনী, কারণ হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে, বের হয়ে কোথায় যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, তাই এটা ফুসফুসীয় ধমনী। ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করলেও ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে ফুসফুসে নিয়ে যায়, কেন, অক্সিজেন বিনিময়ের জন্য, তাই এটি ব্যতিক্রমধর্মী একটি ধমনী। ক্লিয়ার, অ্যাপ্রুভ, ডান। ক্লাসের পরে ক্লাসে শেষ, এটা আমরা পড়ে ফেলছি, ডান। এটা তোমরা নিজেরা করবা, নিজে করো, নিজে করো, এটা তুমি অ্যাপ্রুভাল দিবা, এটা খাতায় লিখে তুমি অ্যাপ্রুভাল দিবা সুন্দর করে। খুব ইম্পর্টেন্ট একটা সিকিউ এটা, পারবো। ভাইয়া প্রি মেডিকেল কবে শুরু করবেন? প্রি মেডিকেল আমরা চিন্তা করছি, তোমাদের যে তারা হাজার হাজার কোটি কোটি মেসেজ আসে, আমরা চিন্তা করছি কবে শুরু করতে পারি। তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা পরে শুরু করবো, প্রবাবলি জুলাই মাস থেকে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি যদি পরে ভর্তি হতে চাও তোমার চয়েস, বাট তোমার অনেক বন্ধু বান্ধব পাগল হয়ে যাচ্ছে, বাট এই জন্য শুরু করতে হবে। তো টেনশন নিও না, অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই, তোমাদের জন্য শিখো, যা দরকার সবসময় কারেক্ট টাইমে নিয়ে আসবে ইনশাল্লাহ। এখন আপাতত ইয়ার ফাইনাল ফোকাস করো, ইয়ার ফাইনাল ফোকাস করো। তোমার অন্যান্য বন্ধুরা হইতে পারে এই জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে, ওই জায়গায় ভর্তি হচ্ছে, ফরগেট অ্যাবাউট দিস, ফোকাস অন ইউর সেলফ, ফোকাস অন ইউর ক্র্যাক। হ্যাঁ বলছি, ইয়ার ফাইনালটা ভালো করে দাও, তারপরে যা যা নিয়ে আসার, যা যা ভর্তি করো আমরা করাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। লসিকা তন্ত্রটা আবার 5 মিনিটের মধ্যে একটু বলবেন রাফসান, 5 মিনিটে বলবো, 4 মিনিটে বললে হবে না? এটা হিন্টস দিব, চলো এটা একটু ব্যাখ্যা করে দিই। মানবদেহে পরিবহন কাজের জন্য দুটি পৃথক তন্ত্র, পরিবহনের জন্য দুটি পৃথক তন্ত্র, আমরা বলেছি সংবহন তন্ত্র দুই প্রকার, একটা রক্ত সংবহন তন্ত্র, একটা লসিকা সংবহন তন্ত্র। এই দুই ধরনের সংবহন তন্ত্র আছে যারা পরিবহন করে, রাইট। পিতন্ত্র লাল বর্ণের, তাহলে পিতন্ত্র কোনটা, এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আর কিউ তন্ত্রটি বর্ণহীন বা ঈষৎ হলুদ তরল, সেটা কি, সেটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র। পি কিউ তুমি চিনে ফেললা, বাকি এটা তোমার জন্য বায় হাত কা খেল, তুমি এটা পারবা। ভাই প্রি মেডিকেল কোর্স ফি কত? আচ্ছা, আমি তোমাদের সবসময় বলছি যে কোর্স ফি, টাকা পয়সা, এটা আমার কাছে একটা গৌণ জিনিস, সেকেন্ডারি জিনিস। প্রাইমারি জিনিস হচ্ছে তোমরা আমাদের কতটা আগ্রহ সহকারে গ্রহণ করো, আমাদের সার্ভিসটা তোমাদের কতটা উপকৃত করছে, এবং এই সার্ভিসটা তোমরা কতটা স্ট্রংলি অনেস্টলি নিজেরা পরিশ্রম করার মাধ্যমে ক্যাপচার করছো, এটা মুখ্য জিনিস। এর বাইরে যেগুলো থাকবে সেগুলো খুবই গৌণ জিনিস, এবং তোমাদের জন্য ইজিয়েস্ট করেই আমরা সবকিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে। সো তোমাদের সাথে কোম্পানির প্রাইসিং এর একটা ব্যালেন্স আমি করে দেব ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। পালমোনারি শিরা বা ধমনী, ওই যে যে শিরা বা ধমনী
ফুসফুস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, এই যে যাতায়াত পথ তারা হচ্ছে পালমোনারি। ঠিক আছে ভাইয়া, ধমনীতে কত বেগে রক্ত যায় ওই ভ্যালোসিটিটা মাপে নাই কেউ, ব্যাকটিস আমি জানি না, বাট ব্যাগটা ভালোই থাকে। এটা কি আল্লাহ, এটা কি আসলো? শিখো অ্যাম্বাসেডর। আচ্ছা আচ্ছা, মানে তোমার বন্ধু বান্ধব আছে কিনা? আচ্ছা, একসাথে পড়া কিন্তু মজা আলাদা, বুঝছো? ধরো তোমার যদি কমন কিছু ফ্রেন্ড থাকে যারা অ্যাকচুয়ালি শিখতে পড়ছে, তখন তোমাদের একটা কথা বলার ওয়ে তৈরি হয়। বা তুমি একটা কাজ করতে পারো যে আম্মু ওর বাসায় আমার যাইতে হবে, কেন? কারণ শিখর কিছু নোটস ওর কাছ থেকে আনতে হবে। আচ্ছা, এগুলো দুষ্টুমি বাদ দিলাম। আলটিমেটলি তুমি কি করতে পারবা, একটা কমন গ্রাউন্ড থাকবে, তোমার কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমার কোনো অপিনিয়ন থাকলে তার সাথে শেয়ার করতে পারবা, পড়াশোনার নোটস আদান প্রদান করতে পারবা। এটা ভালো। কয়েকজন ফ্রেন্ড যদি একটা প্ল্যাটফর্মে আমরা পড়ি, দ্যাট ইজ গুড এনাফ ফর আস, আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, আলাদা আলাদা পড়লে সমন্বয় থাকে না, ওর ওই সময় ক্লাস, ওর ওই সময় ক্লাস, একটা সময় মিলতে পারতেছে না, একটা খেলতে চাও খেলার সময় ফিক্স করতে পারতেছো না, টাইম আলাদা, নানান ঝামেলা হয়। সো এক জায়গায় পড়লে বেটার। আর তোমরা কিশোরগঞ্জ কারা কারা আছো, বা কিশোরগঞ্জ সদরে কারা কারা থাকো, এটা একটু আমাকে জানাই তো। সদরে যারা যারা থাকো ওরা আমাকে নক করো। ঠিক আছে, আমরা একদিন দেখা করবো না ইনশাল্লাহ তোমাদের সবার সাথে যারা কিশোরগঞ্জ সদরে থাকো। ঠিক আছে। আচ্ছা, হৃৎপিণ্ড আজকে কি পড়াবো? তোমরা বললে পড়াবো, তোমরা না বললেও পড়াবো, কিন্তু কতক্ষণ পড়াবো? 10 মিনিট। 3D ছবি আকারে দেখায় দিব। তোমাদের কাজ হচ্ছে বইটা সামনে নেওয়া, ভাইয়া যে কথাগুলা বলি সেই কথাগুলো একবার 3D আকারে বলবো, দেখায় দেখায় বলবো, সেগুলো দেখে ফেলা, তারপর ক্লাসে শেষে পড়ে ফেলা। এর আগে আমারে বলো যে লসিকা, রক্তনালী, রক্তকণিকা, রক্ততঞ্চন, অর্থাৎ এখন পর্যন্ত যা পড়াইছি এইগুলা তুমি যদি বাসায় একটু ভালো করে পড়ো, তোমার পক্ষে কি পারা সম্ভব না? পুরান ঢাকায় আসেন, কাচ্চি খাবা? ও, পুরান ঢাকার কথা মনে পড়লেই কাচ্চি, চাপ, এগুলোর কথা মনে পড়ে, বুঝছো? ঢাকা মেডিকেল কলেজের একটা অসাধারণ সুযোগ ছিল, যখন যেটা মঞ্চে দেখাইতে পারতাম, রাত 3টায় 4টায় মনে হয়েছে যে পুরান ঢাকা যাবো, চাপ খাবো, কাচ্চি খাবো, নেহারি খাবো, রুটি খাবো, ফজরের নামাজের মধ্যে পোলাও খাবো। ইট ওয়াজ পসিবল। চলে যাওয়া গেছে হুটহাট। ওই দিনগুলোর কথা মনে পড়ে গেল, নস্টালজিক করে দিলা। আচ্ছা, চলো আমরা শুরু করি। হার্ট, হৃৎপিণ্ড। এখন এই হার্ট বা হৃৎপিণ্ডের কথা মনে পড়লে আমার একটা সিনেমার সিনের কথা মনে পড়ে, তোমরা দেখছো কিনা তোমরা, ছোট যদিও দেখো না হয়তো। অনন্ত জলিল তার হৃৎপিণ্ড একদম বের করে নিয়ে এসে দেখাইছিল তার হিরোইনকে, যেটা সম্ভব না, শুধুমাত্র বাংলা সিনেমায় সম্ভব, এবং অনন্ত জলিলের পক্ষে সম্ভব, কারণ অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। আচ্ছা, আমরা হৃৎপিণ্ডে চলে আসি। হৃৎপিণ্ড বেসিকলি কি? দেখো, আমরা যখন পড়ছিলাম তখন বলছিলাম যে ভাই, একটা সিস্টেম, এই সিস্টেম বিভিন্ন জিনিস পরিবাহিত হচ্ছে, বা তোমার শহরে বিভিন্ন জিনিস পরিবাহিত হচ্ছে, এই পরিবহনের জন্য একটা সেন্ট্রাল স্টেশন দরকার। যেমন ধরো কমলাপুর রেলওয়ে স্টেশন, যেখানে রেলগুলো আসে আবার রেলগুলা চলে যায় বিভিন্ন দেশে, দেশের বিভিন্ন প্রান্তে, এটা হচ্ছে মেইন স্টেশন। ঠিক একইভাবে রক্তনালীগুলা রক্তকে নিয়ে, বা রক্তনালীর মধ্যে লসিকাগুলো যখন পতিত হবে, তখন তার একটা স্টেশনে আসবে, এবং সেই স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় যাবে। এই যে স্টেশনটা, যারা তোমার সংবহন তন্ত্রের মেইন নিয়ন্ত্রক, চাবিকাঠি, মেইন স্টেশন, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড কিন্তু অনেক অনেক কাজ করে। তুমি দেখবে, তুমি যদি অনেক অনেক কাজ করো, মানে ওয়ার্কআউট করো, তখন কি মাসেল বেড়ে যাবে। সো হৃৎপিণ্ডের ভাই কাজ অনেক। এটা মারাত্মক পেশল, মানে পেশিময় একটা অঙ্গ। এই পেশি কেন দরকার? কারণ ভাই তার একবার গ্রহণ করতে হয়, মানে বড় হইতে হয়, রিসিভ করার জন্য কি তোর একটা গোডাউন বড় বানাতে হবে, এখানে কালেকশন হবে। ঠিক আছে, তারপর আবার সেটাকে ছোট হইতে হয়, মানে এরা জিনিসগুলোকে বের করে দিতে হয়। ইটস লাইক বেলুন, তুমি ফুলাচ্ছ, পানি ভরলা, বেলুনকে চাপ দিলা, পানি বের হয়ে গেল। সো এই যে পেশল হওয়ার কারণ হচ্ছে বড় হওয়া, ছোট হওয়া। বড় হওয়া হচ্ছে প্রসারিত হওয়া, ছোট হওয়া হচ্ছে সংকোচন হওয়া। তার হৃৎপিণ্ড হচ্ছে একটি প্রকোষ্ঠময়, কারণ তার ভাই রক্ত কালেক্ট করা লাগবে, কালেক্ট করে রাখতে হবে, একটা রুম লাগবে, বললাম না, গোডাউন। গোডাউন মানে কি? প্রকোষ্ঠময়, চেম্বার আছে। পেশল, পেশিযুক্ত অঙ্গ। কি পেশি থাকে? হৃৎপেশি থাকে। কি পেশি ভাই? হৃৎপেশি। এর কাজ কি? সমগ্র দেহে রক্ত সংবহন করা, এটা হচ্ছে এর প্রধান কাজ। কমেন্ট অফ করে দিই।
ভাইয়া আমি উদ্ভিদ বিজ্ঞানে দুর্বল, প্রাণী বিজ্ঞানেও অনেক দক্ষ। আস, নট অনলি ইউ, আমিও সেম। আচ্ছা, আমরা একটু 3D-তে চলে যাই। এই যে 3D-টা বাইর করি। এখানে দুইটা 3D পিকচার আছে। একটা হচ্ছে আমরা শুরুতেই হৃৎপিণ্ডের অবস্থান সম্পর্কে জানবো। হৃৎপিণ্ডটা কই আছে? দেখো, তোমাদের কোনো কিছু পড়া লাগবে না, জাস্ট ভাইয়ার কথাগুলো শোনো, তাইলেই দেখবে পড়া হয়ে গেছে। লোকেশন অফ দ্য হার্ট, হৃৎপিণ্ডের অবস্থান। এটা কি ভাই? এটা যদি একটা বডি হয়, এটা যদি একটা বডি হয়, খেয়াল করে দেখো, এটা হচ্ছে তার ঘাড়ের অঞ্চল। কি ব্যাপার, কোথায় চলে গেল? এটা এত মুভ করছে কেন? এই যে কি একটা মুসিবতে পড়লাম। মেরি স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের অবস্থান। অবস্থানটা কোথায়? এটা তোমার ঘাড়, এর নিচে হচ্ছে পেট, এটা হচ্ছে তোমার বক্ষ বা চেস্ট, থোরাক্স। অর্থাৎ তোমার থোরাক্সে, কোথায়? থোরাক্সে হৃৎপিণ্ডের অবস্থান, বক্ষ। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়? এই অচিন পাখিটা হচ্ছে হৃৎপিণ্ড। খাঁচাটা কোনটা? তোমার থোরাসিক কেজ, বক্ষপিঞ্জর, তোমার স্টার্নাম, তোমার পোর্সুকা বা রিবস, আর পেছনে হচ্ছে ভার্টিব্রা বা মেরুদণ্ড। এটা মিলে কি একটা কলাম তৈরি হয়, একটা খাঁচা তৈরি হয়, সেটা হচ্ছে বক্ষপিঞ্জর, থোরাসিক কেজ। এই বক্ষপিঞ্জরের মধ্যে তোমার প্রাণ ভোমরা, প্রাণ পাখি আছে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, অনেকে প্রাণ ভোমরা, প্রাণ পাখি বলতে অনেক কিছু আশাহত করে, আশাহীন হয়ে গেছো, কারণ তার প্রাণটা খালি, প্রাণ ভোমরা, প্রাণ পাখি নেই। এনিওয়েজ, চলে আসে এখানে। সো এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের অবস্থান, থোরাক্সে বা বক্ষে। বক্ষ কি ভাইয়া? এই যে নিচে আছে ডায়াফ্রাম, এই নিচে আছে কি? ডায়াফ্রাম আছে। ডায়াফ্রামের উপরে বক্ষ অঞ্চল, ডায়াফ্রামের নিচে কি অঞ্চল? উদর অঞ্চল। এই বক্ষ অঞ্চলে কে থাকে? বক্ষ অঞ্চলে থাকে তোমার হৃৎপিণ্ড। এই যে হৃৎপিণ্ড কোথায়? এই যে একটা ফুসফুস, এটা একটা ফুসফুস, দুই ফুসফুসের মাঝামাঝি জায়গায় কে থাকে? হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ডের অবস্থানটা খেয়াল করো, এই যে একটু আড়াআড়ি অবস্থান, আড়াআড়ি অবস্থান, খেয়াল করে দেখো, আড়াআড়ি অবস্থান। এর উপরের দিকটা হয় চওড়া আর নিচের দিকটা হয় সুচালু। আবার কাহিনী আছে, এই নিচের দিকটাকে বলা হয় অ্যাপেক্স, উপরের দিকটাকে বলা হয় বেস বা ভিত্তি। আবার খেয়াল করো, এটা হচ্ছে তোমার স্টার্নাম, এটা হচ্ছে তোমার স্টার্নাম, এই যে এটা হচ্ছে স্টার্নাম, এগুলো হচ্ছে পোর্সুকা। এগুলো হচ্ছে কি মাই ডিয়ার স্টুডেন্টস? পোর্সুকা। রিবস, দুইটা রিবসের মাঝখানে আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস, আন্ত পোর্সুকা স্থান। এখন খেয়াল করো, হৃৎপিণ্ডটা শুরু হয়েছে কোত্থেকে? সেকেন্ড, দ্বিতীয় ইন্টারকোস্টাল স্পেস বা দ্বিতীয় পোর্সুকা থেকে শুরু করে 5 এর মাঝখানে। তাহলে এই দেখো 1 2 3 4 5, 2 থেকে শুরু করে 5 এর মাঝখানে হৃৎপিণ্ডের অবস্থান। কোথায়? দুই ফুসফুসের মাঝখানে। কোন অঞ্চলে? বক্ষ বা থোরাক্স অঞ্চলে। এটা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে আসি হৃৎপিণ্ডের গঠন। গঠনের আগে আমরা চলে যাই হৃৎপিণ্ডের আবরণ, লেয়ার্স অফ কার্ডিয়াক ওয়াল। না, এটা তো ঝামেলা করতেছে। বারবার ওপেন করতে হচ্ছে। লেয়ার্স অফ কার্ডিয়াক ওয়াল, এই যে ভাই, হৃৎপিণ্ডের আবরণ থাকবে এবং হৃৎপিণ্ডের ভেতরে দেয়াল থাকবে। হৃৎপিণ্ডের আবরণটাকে কি বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম। এই যে এটা হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের আবরণ পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুইটা স্তর আছে, একটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এই দেখো সুতার মতো, দেখতেই পাচ্ছ সুতার মতো জিনিস, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আরেকটা হচ্ছে তোমার সেরাস পেরিকার্ডিয়াম, এই যে একদম মাখনের মতো পিঙ্কিশ একটা স্মুথ লেয়ার, যেখানে সুতা সুতা নাই, এখানে দেখো রেগা রেগে আছে, দাগা দাগে আছে,
এটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তন্তুময় পেরিকার্ডিয়াম। আর এই যে যেগুলো স্মুথ বাটারের মতো পিঙ্ক কালার সেগুলো কি সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের বাহিরের লেয়ারটা, বাহিরের এই লেয়ারটাকে বলছি আমরা প্যারাইটাল লেয়ার। এই যেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। আর সেরাস পেরিকার্ডিয়ামের ভেতরের এই লেয়ারটাকে বলা হচ্ছে ভিসেরাল লেয়ার। কি ভাইয়া? ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ার যেটা একদম হার্টের সাথে লেগে আছে। আবার প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ারের মাঝের যে জায়গাটা, এই যে এই জায়গাটা ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে গহ্বর। কি গহ্বর? পেরিকার্ডিয়ামের দুইটা স্তরের মধ্যকার গহ্বর। তার মানে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। কই? পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই পেরিকার্ডিয়াল ক্যাভিটি কি ফাঁকা থাকে? উত্তর হচ্ছে না ভাইয়া। এখানে একটা তরল পদার্থ থাকে যার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। কেন দরকার ভাইয়া ফ্লুইড? সাইকেলের মধ্যে অনেক সময় তেল দাও না কেন? যাতে ঘর্ষণ কম হয়। ঠিক এই কারণে একটা ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গাটা হৃৎপিণ্ডকে প্রসারণের সুযোগ দেয়, এটা প্রসারিত হতে পারে। এই প্রসারণের সময় যাতে ঘর্ষণ না হয় এই জন্য এখানে আল্লাহ তাআলা লুব্রিকেন্ট হিসেবে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা দিয়ে দিয়েছে। আবার এই পেরিকার্ডিয়াল ফ্লুইডে থেকে অসংখ্য পুষ্টি জাতীয় উপাদান, যে পুষ্টি জাতীয় উপাদানটা কি করে মাই ডিয়ার স্টুডেন্টস? যে পুষ্টি জাতীয় উপাদানটাই ফাইব্রাস পেরিকার্ডিয়াম, যার রক্তনালী নাই, তাকে পুষ্টি প্রদান করে। আচ্ছা, তাহলে আবরণ গেল পেরিকার্ডিয়াম দুইটা স্তর, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের লেয়ার দুইটা, প্যারাইটাল এবং ভিসেরাল। এই প্যারাইটাল ভিসেরালের মাঝখানে জায়গাটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে একটা তরল পদার্থ বা ফ্লুইড থাকে যার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। ওকে, এখন চলে আসি ভাই হৃৎপিণ্ডের দেয়াল। হৃৎপিণ্ডের দেয়াল, হৃৎপিণ্ডের দেয়ালের বা প্রাচীরের অংশ তিনটা। হৃৎপিণ্ডের দেয়াল বা প্রাচীর অংশ তিনটা। সবার বাহিরে যেটা থাকে, এই দেখো, একদম যার সাথে ভিসারাল লেয়ারটা লেগে আছে, এই যে ভিসারাল লেয়ারটা যার সাথে লেগে আছে, এই অংশটাকে আমরা বলবো এপিকার্ডিয়াম, সবার বাহিরের। মাঝখানে এই দেখো মাংসের মতো দেখা যাচ্ছে না, এই মাংসের মতো অংশটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এই মাংসের মতো অংশটাই হচ্ছে হৃৎপিণ্ডের পেশি, হৃৎপেশি, এক ধরনের অনৈচ্ছিক পেশি, শাখান্বিত পেশি। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক শাখান্বিত, মানে শাখা আছে, এবং এটার নাম হৃৎপেশি। যেটা কি করে? যেটা বেসিকলি তোমার হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ করে, কারণ মাংসপেশি ছাড়া সংকোচন প্রসারণ হয় না। এই অংশটা হচ্ছে মায়োকার্ডিয়াম। তারপরে ভেতরের যে কার্ডিয়ামটা, ভেতরের যে আবরণটা দেখো, এখানে কি অসংখ্য ভালভ তৈরি হয়েছে, সুতার মতো জিনিস তৈরি হয়েছে। এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, হৃৎপিণ্ডের দেয়ালের একদম ভেতরের অংশ। এন্ডো মানে ভেতরে, এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়াম থেকেই পরবর্তীতে কপাটিকা তৈরি হয়। কপাটিকাকে ধরে রাখার জন্য কর্ডি টেন্ডিনি তৈরি হয়। এই যে ট্রাবিকুলিক কার্নি তৈরি হয়, মানে বিভিন্ন রিজ তৈরি হয়, আমরা পরে দেখবো। আর এটা মাংসপেশি। আর বাহিরের মধ্যে দেখো সবুজ সবুজ, সরি হলুদ হলুদ, এগুলা কি? এই হলুদ হলুদ গুলো হচ্ছে চর্বি, অর্থাৎ হৃৎপিণ্ডের বাহিরে চর্বি জমা হয়, চর্বি জমে। ঠিক আছে? আর মাসেলে তো মাংসপেশি থাকে। এটা হৃৎপিণ্ডের কি? আবরণ এবং হৃৎপিণ্ডের দেয়াল। এখন আমরা দেখব হৃৎপিণ্ডের ভেতরে কি আছে ভাইয়া। কি একটা মুসিবত। এই যে কার্ডিয়াক চেম্বার্স, মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলা, এটা হচ্ছে হৃৎপিণ্ডের ভেতরে। আমরা লম্বা লম্বা কেটে ফেলছি। দেখো কয়টা প্রকোষ্ঠ? 1 2 3 4, 1 2 3 4। অনেক দুষ্টু ছেলেরা এটাকে ফতোয়া হিসেবে নিয়ে নেয় যে 4টা প্রকোষ্ঠ আছে, আমার জন্য 4টা বিয়ে করা এখনই জায়েজ। বাট একটা ক্লজ আছে, তোমার প্রথম বউ পারমিশন দিতে হবে, বুঝছো? এনিওয়েজ, এখানে চলে আসো। কিন্তু আমি জানি তোমাদের অনেকের 4টা প্রকোষ্ঠে ফাঁকা, কেউ নাই। সো এইসব আশা না করে পড়াশোনায় ফোকাস করো, তখন এটা সুযোগ থাকবে, আদারওয়াইজ এটাও হবে না যে দুনিয়া আসতেছে। আচ্ছা, তো প্রকোষ্ঠ দেখো, 4টা প্রকোষ্ঠ, 1 2 3 4, ডান পাশের বাম পাশের। সো এটা এটা হচ্ছে ডান পাশের প্রথম প্রকোষ্ঠ, ডান এট্রিয়াম বা ডান অলিন্দ। এটা অলিন্দের পরে, অলিন্দ থেকে যে প্রকোষ্ঠে রক্তটা যাবে সেটা হচ্ছে ডান নিলয়, রাইট ভেন্ট্রিকল। বাম পাশেও ঠিক একইভাবে অলিন্দ নিলয় থাকবে, এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়। ঠিক আছে?
সো রক্তের প্রবাহটা কি ভাইয়া? রক্ত প্রথমে ডান এট্রিয়ামে আসবে, ডান এট্রিয়াম থেকে এই যে কপাটিকা দেখো, এই যে কপাটিকা দেখছো, এই যে সুতার মতো জিনিস দিয়ে টানা দেওয়া আছে, এই জিনিসগুলা বন্ধ হয় খুলে যায়, বন্ধ হয় খুলে যায়, একটু পরে দেখাবো, এগুলো হচ্ছে কপাটিকা। ডান উলিন্দ, ডান নিলয়ের মাঝখানে থাকে তিনটা কাস্প, এই দেখো তিনটা, খুব ভালো করে খেয়াল করো, একটা, দুইটা আর এই তিনটা, তিনটা সুতা দিয়ে তিনটা পর্দা, তিনটা কভার দেওয়া আছে, 1 2 3, তিনটা সুতা, এই দেখো 1 2 3, তিন কাস্প কপাটিকা, মানে ট্রাই কাস্পিড কপাটিকা। আর বাম অলিন্দ, বাম নিলয়ের মাঝখানে দেখো দুইটা সুতা দিয়ে টানা টানা দেওয়া, এই যে একটা সুতা, এই একটা সুতা, এটা হচ্ছে দুইটা কাস্প বা দুইটা পাতার মতো অংশ থাকে, এটা কি বাই কাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা, বাই কাস্পিড বা মাইট্রাল কপাটিকা। কার মধ্যে থাকবে? বা বা বাম অলিন্দ, বাম নিলয়ের মাঝখানে। আবার খেয়াল করে দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, বাম নিলয় থেকে, এই যে বাম নিলয় থেকে, বাম নিলয়, এই যে দেখো বাম নিলয় থেকে একটা ধমনী বের হবে যার নাম মহাধমনী। কই? এই যে বাম নিলয় থেকে একটা মহাধমনী বের হবে, এই যে কোন দিকে যাচ্ছে দেখাই দিই, দাঁড়াও, এই যে এদিকে যাচ্ছে, এই যে যেতে যেতে, এই যে এটা মহাধমনী। এই জায়গায় দেখো একটা কপাটিকা আছে যার নাম সেমিলুনার কপাটিকা, সেমিলুনার কপাটিকা। আবার এই যে খেয়াল করি, ডান নিলয় থেকে আরেকটা নালী বের হচ্ছে, এই যে কোথায়? ফুসফুসের দিকে যাবে, এটা কি ফুসফুসের ধমনী, এখানে একটা কপাটিকা আছে, এই দেখো অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো, এটা একটা সেমিলুনার কপাটিকা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এটা কি? যেহেতু পালমোনারি ধমনীর মাঝখানে দরজা, এটা পালমোনারি কপাটিকা। আর এটা যেহেতু ধমনী, মহাধমনী, অ্যাওয়াটার মাঝখানে কপাটিকা, কবাট, দরজা, ভালভ, এটা হচ্ছে অ্যাওটিক কপাটিকা। আরো কিছু আছে মাই ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে খেয়াল করো, সবকিছু দেখাই দিব তোমাদের, কিন্তু ওরা তো আমাকে হেল্প করছে না। নাকি টাইম নেই? এই যে এইখানে দেখো, এই যে ডান নিলয়, ডান নিলয়ে কিছু ওপেন আছে, এই দেখো, দেখছো এই যে একটা ফুটা, অর্থাৎ এই ফুটা দিয়ে ডান নিলয়ে কিছু আসে। তারপরে দেখো নিচে আরেকটা ফুটা আছে, এই দেখো নিচে আরেকটা ফুটা, এই ফুটা দিয়েও ডান নিলয়ে কিছু আছে। কি আসে ভাই? এই ফুটাটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরার ফুটা, এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, সুপিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা, দেখছো ঊর্ধ্ব মহাশিরা, এই যে ঊর্ধ্ব মহাশিরা, এই ঊর্ধ্ব মহাশিরা হয়ে তোমার হার্টের লেভেলের উপর থেকে যত রক্ত আছে সব ডান অলিন্দে আসে। আবার এই যে নিচের দিকে, এটা হচ্ছে ভাই নিম্ন মহাশিরা, এই যে নিম্ন মহাশিরা, ইনফেরিয়র ভেনা কাভা, ভেনা কাভা মানে মহাশিরা, এটা দিয়ে হার্টের লেভেলের নিচ থেকে যত শিরাযুক্ত রক্ত আছে সেগুলো কোথায় আসে? ডান অলিন্দে আসে। আবার এখানে দেখো একটা ছিদ্র আছে, ছিদ্রটা দেখাই, এই যে ভাই সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। আচ্ছা, এই ছিদ্র দিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাবে। আচ্ছা, আবার খেয়াল করো, বাম নিলয়ে চারটা ছিদ্র, এই যে প্রথম হচ্ছে 1 1 2, তারপরে এইদিকে দেখো আরো দুইটা, 1 2, বাম নিলয় হচ্ছে চারটা ছিদ্র, মানে চারটা যাওয়ার রাস্তা, অর্থাৎ বাম নিলয় থেকে বা বাম নিলয়, সরি বাম অলিন্দে, সরি বাম অলিন্দ, লেফট এট্রিয়াম, চারটা ছিদ্র, 1 2 3 4, এই বাম অলিন্দে চারটা জিনিসপত্র আসে। কারা আসে? চারটা ফুসফুসীয় শিরা, এর হচ্ছে ফুসফুসীয় শিরা, এই চারটা ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে বাম অলিন্দে আসে, বাম অলিন্দ থেকে তারা বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে এই অক্সিজেনযুক্ত রক্তটা ধমনী হয়ে সারা বডিতে চলে যায়। এখন একটু ক্লিয়ার করি, আমরা কার্ডিয়াক ভালভসে চলে যাই। এই যে এরা হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা, খেয়াল করো, ডান অলিন্দ, এই যে কপাটিকা, এই কপাটিকা হয়ে বাম ডান নিলয়ে আসতেছে, খেয়াল করো কপাটিকা গুলো বন্ধ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, আবার খুলে যাচ্ছে, দেখছো এই যে কপাটিকা খুলছে, কপাটিকা বন্ধ হচ্ছে, কপাটিকা বন্ধ হচ্ছে, কপাটিকা খুলছে, অর্থাৎ কপাটিকা খোলা এবং বন্ধ হওয়ার মাধ্যমে ডান অলিন্দ থেকে ডান নিলয়, বাম অলিন্দ থেকে বাম নিলয়, ডান নিলয় থেকে ফুসফুসের ধমনীতে, বাম নিলয় থেকে অ্যাওয়াটা হয়ে রক্তকে পাঠাইতে হেল্প করে। আরো কিছু কপাটিকা আছে, আমরা বলেছি না সুপিরিয়র ভেনা কাভা, এখানে একটা কপাটিকা আছে, আমরা বলেছি না ইনফেরিয়র ভেনা কাভা, এখানে একটা কপাটিকা আছে। এই কপাটিকার নাম কি? ইউস্টিশিয়ান কপাটিকা, কারণ কপাটিকা না থাকলে কি নিচ থেকে রক্তটা আবার পড়ে যাবে, তাই না? কপাটিকা আছে। আর একটা তোমার
হার্টের তো নিজস্ব রক্ত সংবহন তন্ত্র আছে। কিভাবে দেখাই? এই দেখো, এটা হার্টের মাসেল, এখানে দেখছো রক্তনালী। কারণ ভাই হার্টের যে টিস্যু আছে, হার্টের যে মাসেল আছে, তাদের রক্ত লাগবে না? রক্ত লাগবে। তো এই যে হার্টের নিজস্ব রক্তনালী আছে, হার্টের নিজস্ব ধমনী আছে, যেটাকে বলা হয় করোনারি আর্টারি। হার্টের নিজস্ব শিরা আছে, যেটা বলা হয় করোনারি শিরা। ঠিক আছে, করোনারি ধমনী, করোনারি শিরা। করোনারি ধমনী হয়ে হার্ট তার অক্সিজেনযুক্ত রক্তটা সাপ্লাই নিবে, আর করোনারি শিরা হয়ে অক্সিজেনটাকে ব্যবহার করার পর যে কার্বন ডাইঅক্সাইডটা হবে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে পাঠিয়ে দিবে কোথায়? তার চেম্বারে। তার মানে এই যে ডান অলিন্দে হৃৎপিণ্ড থেকেও অক্সিজেনযুক্ত রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসবে, সেটা আসবে হচ্ছে করোনারি সাইনাস দিয়ে। কি দিয়ে? করোনারি সাইনাস দিয়ে। আবার হৃৎপিণ্ড অক্সিজেনযুক্ত রক্ত পাবে, সেটা কি দিয়ে? করোনারি ধমনী দিয়ে। হৃৎপিণ্ডের অক্সিজেন ব্যবহার করার পর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে পাবে কি দিয়ে? করোনারি সাইনাস দিয়ে, যেগুলো করোনারি শিরার একটা রূপান্তর মাত্র। কার্ডিয়াক ভালভস আমরা পড়ে ফেলেছি। দ্য স্কেলেটন অফ দ্য হার্ট, এটা পরবর্তী আমরা দেখবো স্কেলেটন। বুঝছো? এই যে হার্ট পাম্প করছে, হার্টের ব্লাড ভেসেল গুলো দেখো, আমি দেখিয়েছি। অ্যাওয়ার্টা মহাধমনী, উপরের শিরা ঊর্ধ্ব মহাশিরা সুপেরিয়র ভেনা কাভা, নিম্ন মহাশিরা ইনফেরিয়র ভেনা কাভা। এই দেখো করোনারি আর্টারি, যেটা হৃৎপিণ্ডের মাসেল রক্ত সরবরাহ করছে। তো পালমোনারি আর্টারি, এটা ফুসফুসে যাবে। আর এইগুলো দেখো পালমোনারি শিরা, পালমোনারি ভেন্স 4টা। এটা কি? করোনারি সাইনাস, অর্থাৎ হৃৎপিণ্ডের শিরাযুক্ত রক্তগুলা এখান দিয়ে আসতেছে, এখান দিয়ে এসে তার রাইট অলিন্দ বা ডান অলিন্দে প্রবেশ করছে। কারণ ডান অলিন্দের কাজে হচ্ছে সারা বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, শিরাময় রক্ত গ্রহণ করা। এখন তোমরা যেটা করে ফেলছো সেটা হচ্ছে মোটামুটি তোমার বইয়ের কোন জায়গা থেকে কোন জায়গা, এই জায়গা থেকে শুরু করে 10 মিনিটে 3D আকারে দেখে এই জায়গা পর্যন্ত পড়ে ফেলেছো। এটা একটু রিডিং দিবা, এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, এই যে আমরা এই পর্যন্ত পড়ছি, এটা আবার পড়ায় দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা এই পর্যন্ত, অর্থাৎ হৃৎপিণ্ডের শুরু থেকে শুরু করে প্রকোষ্ঠ সমূহ, এই জায়গা থেকে শুরু করে এই পেজেও পড়লাম, এই পেজেও পড়লাম, এই পর্যন্ত পড়লাম। এই পর্যন্ত একটু রিডিং দিবা, বাকিটা আমি তোমাদের দেখা দেবো, কোনো সমস্যা নেই, আবার পড়ায় দেবো। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? কাউন্ট অন করি। ও ক্লাস শেষ? কখনই শেষ? বুঝতেই পারিনি। আমারও ঘুম আসতেছে, এখন চলে যাব। আচ্ছা, অনেক পড়া হলো, এখন পড়া হবে সারা। হৃৎপিণ্ড দেখতে দেখতে আমরা ক্লাসটা শেষ করি। ঠিক আছে, বাকি প্র্যাকটিস আমরা পরবর্তীতে করব। এখন যেটা করবা সেটা হচ্ছে তোমরা কি পাবা? এই পিপিটি পাবা। আমি কিছু প্র্যাকটিস করাইছি, আরো কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো অবশ্যই বাসায় করতে হবে, এবং আমাকে জানাবা এই প্র্যাকটিসগুলো করে কয়টা তুমি পারছো, কয়টা পারো নাই। অর্থাৎ স্লাইড নাম্বার যদি বলি, এই যে প্র্যাকটিসগুলা, অনেক স্লাইড আমি পড়ে ফেলছি, কোনো সমস্যা নেই। স্লাইড নাম্বার 61 থেকে শুরু করে, প্র্যাকটিস কোয়েশ্চেন 16 থেকে শুরু করে স্লাইড নাম্বার 87 পর্যন্ত একবার তুমি চোখ বুলাবা, দেখবা আমার কথা যদি মনে থাকে তুমি সবগুলো এমসিকিউ, সবগুলো উত্তর দিতে পারছো। বাট ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা আমরা আবার কালকে ভালো করে রিক্যাপ করব, কারণ আমাদের দরকার সেটা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, মনে থাকবে। এবার কোরবানিতে গরুর হৃৎপিণ্ড কেটে দেখবা। আচ্ছা দেখো, ছুটি, হ্যাঁ ছুটি, আজকে ছুটি। সো এনিওয়েজ, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। কিন্তু দেখা হওয়ার একটা জিনিস কখনোই ভুলবা না, ফিয়ারলেস মেথডে পড়াশোনা করতে হবে। কোন মেথড? ফিয়ারলেস মেথড। ভুলে গেলেই আবার নিজেকে মনে করায় দিবা। আর ক্লাস কেমন লাগলো, বুঝেছো কিনা? আর ওই যে একটা গল্প বলেছি কিভাবে গ্র্যাভিটিকে ডিফাই করে,
এই গল্পটা সবার উদ্দেশ্যে ছড়িয়ে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।